মধ্যে লাস্ট যে টপিকটা আছে দ্যাট ইজ লসি মিডিয়ামের, ওইটার বেশিরভাগ অঙ্ক ওইটারই হবে, আর দু একটা অঙ্ক লসলেস মিডিয়ামেরও থাকবে। আর ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার ডেনসিটি, যেটা আমরা খুব রিসেন্টলি গত ক্লাসে শেষ করেছি, ওটার উপরে কিছু কাজ করবো ইনশাল্লাহ। তো লেট আস স্টার্ট। ফার্স্ট যে প্রবলেমটা আছে, দেখো যে একটা ইলেকট্রিক, এটা খুব স্ট্যান্ডার্ড প্রবলেম। বলেছে একটা ইলেকট্রিক ফিল্ড of the plane wave propagating in a lossless non-magnetic dielectric material, কিছু ভ্যালু দেওয়া আছে, দিয়ে বলছে এই জিনিসগুলো বের করো। তার মধ্যে একটা হলো যে একটা ফ্রিকোয়েন্সি বের করতে হবে, ইপি বের করতে হবে, ল্যামডা কে এটা, আর ম্যাগনেটিক ফিল্ড ই। ওকে, তো আমাদের যদি দেওয়া, ইলেকট্রিক ফিল্ড যদি দেওয়া থাকে, ম্যাগনেটিক ফিল্ড এইচ বের করতে হবে। এইটা হলো আমাদের মানে মূল কাজ আর কি। ওকে, তো এখানে ইকুয়েশন থেকে বহু জিনিস পাওয়া যায়। যেমন এখানে প্রথমত দেখতে হবে যে টি এর কোএফিসিয়েন্ট যেটা, এটা কিন্তু অলওয়েজ ওমেগা। তাহলে ওখান থেকে কিন্তু এফ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে এ নাম্বার যেটা, সেটা হলো যে এফ ইজিক্যাল টু ওমেগা ডিভাইডেড বাই টোয়াইস পাই। তো ওমেগা হচ্ছে 6 পাই ইন্টু 10⁹, এটা টি এর কোএফিসিয়েন্ট অলওয়েজ ওমেগা ডিভাইডেড বাই 2 পাই। ওকে, তাহলে এখান থেকে 2 পাই, 6 পাইয়ের সাথে পাই পাই কাটা, এখানে 3 ইন্টু 10⁹। ওকে, এত হার্টস, 3 মেগা হার্টসও, গেগা হার্টস, 3 গেগা হার্টসও লেখা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে ইউপি। তাহলে ইউপি কোথায় পাবো? ইউপি দেখো এখানে প্রশ্নে বলা আছে নন ম্যাগনেটিক, এবং এপসাইলন আর গিভেন আছে। সো নন ম্যাগনেটিক এবং এপসাইলন আর গিভেন, ওইটার ফর্মুলা হচ্ছে সি ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এপসাইলন আর। ফর্মুলা আমরা পড়েছিলাম আগে। সো এটা হয়ে যাবে 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এপসাইলন আর, প্রশ্নে গিভেন আছে 2.56। তো এটা হিসাব করবো, হিসাব করলে যা হয় আর কি, এটা প্রবাবলি এই ধরনের কিছু হবে, 875 ইন্টু 10⁸, এবং এটার ইউনিট মিটার পার সেকেন্ড। ওকে, তারপর হচ্ছে ল্যামডা। ল্যামডা খুব সহজ, আমরা এখনই দেখবো ল্যামডা কি ছিল। আচ্ছা, ল্যামডা হচ্ছে ইউপি ইজিক্যাল টু এফ ল্যামডা থেকে আসবে, ইউপি ইজিক্যাল টু এফ ল্যামডা। তাই এখানে ল্যামডা হবে ইউপি ডিভাইডেড বাই এফ। ইউপি আগের লাইনে পেয়েছি, আর এফও আগের লাইনে পেয়েছি, ঠিক আছে, মানে আমরা বের করতে পেরেছি। সো ডাইরেক্ট ফর্মুলা বসাই দেবো। তো ইউপি হচ্ছে কত ছিল, 1.875 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই এফ। এফ কত পেয়েছিলাম, 3 গেগা না, তার মানে 3 ইন্টু 10⁹। তো এটা হিসাব করলে এটা হওয়ার কথা 3.12 সেন্টিমিটার। আচ্ছা, আর কি ছিল বের করুন। আচ্ছা, ল্যামডা পর্যন্ত বের করেছে। কে কে কোথায় পাবো? ইউপি থেকেও পেতে পারো, অথবা 2 পাই বাই ল্যামডা, যেহেতু ল্যামডা এইমাত্র পেলাম, সো 2 পাই বাই ল্যামডা থেকেও পাওয়া যাবে। ওকে, তাহলে এখান থেকে কে পাওয়া যাবে 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা থেকে। তো 2 পাই ঠিক আছে, আর ল্যামডা যে এইমাত্র যেটা পেলাম, সো 3.12 ইন্টু 10⁻²। ওকে, যা আসে আর কি। তাহলে এখান থেকে কত, এই যত কিছু একটা আসবে 201.4, এত রেডিয়ান্ট পার মিটার। ওকে, এরপর আর কি ছিল যেন, এতে ছিল হচ্ছে, আর হচ্ছে আরেকটাই বাকি, এটা। তো এটা জেনারেল রুল যেটা, সেটা হচ্ছে যে এটা নট ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এপসাইলন আর। ফর্মুলাগুলো সব সামনে থাকলে শুধু মান বসাইতে হয়, এমন খুব ডিপ কনসেপ্টের কোনো অঙ্ক প্রথম দিকে নাই, পরে হয়তো থাকবে, আপাতত নাই আর কি এটা। তাহলে এটা নট হচ্ছে 120 পাই under the square root of 2.56, so we'll get 235.62 ohm. ওকে, তাহলে এটা হয়ে গেল এটা। আচ্ছা, এর সবগুলো পাওয়া গেল। ওকে, এবার বিতে কি বলছে দেখো। বিতে বলছে যে এইচ বের করো, ম্যাগনেটিক ফিল্ড এইচ। তাহলে ইলেকট্রিক ফিল্ড থেকে ম্যাগনেটিক ফিল্ড বের করার সহজ ফর্মুলা,
এটা আমরা জানি তাই না, যে ইলেকট্রিক ফিল্ড থেকে ম্যাগনেটিক ফিল্ড। সো বি নাম্বার এইচ, ওটা ওটা ভেক্টরে ছিল টাইম ডোমেনে, তাহলে এটাও আমি ভেক্টরে এবং টাইম ডোমেনে লিখবো। ওকে, তাহলে এই ই কি ছিল একবার একটু দেখে দেখে লিখে ফেলি। ই ছিল হচ্ছে ওয়াই ক্যাপ 20 কস এটা দিয়ে না, তাহলে হচ্ছে ওয়াই ক্যাপ 20 কস কত ছিল 6 পাই ইন্টু 10⁻⁹ না, আচ্ছা টি মাইনাস কে জেড। তো কে যেহেতু পেয়ে গেছি, কে কিন্তু লাস্ট লাইনে কে সহই বসাতে হবে অবশ্যই, এখন বসাবো আমরা। আপাতত এটা ই থেকে যদি বের করতে চাই তাহলে মাইনাস ইটা, আর এখানে কি ডিরেকশন হচ্ছে জেড ক্যাপ, তার সাথে করা হচ্ছে ই মানে এই পুরাটা আর কি। যে এখান থেকে যে পাম্প সেট লিখছে নিচে ওটা তো কোশ্চেনেই আছে, ওখান থেকে দেখে দেখে বসাই দেবো। এবার কিন্তু সব মান সহ বসাতে হবে, তো বাকি কাজটা নিজে করে ফেলবা। ঠিক আছে, এই যে এর পুরো মানটা বসাবো, ওয়াই ক্যাপ 20 এটসেট্রা এটসেট্রা যা আছে বসাবা, বসে এটা 2 এটা নিজে করতে পারবা। তাহলে ডিরেকশন 1/8 হবে না স্যার? স্যার 1/8 হবে তো স্যার। আচ্ছা আমি তো উল্টাটা করে ফেলছি, আচ্ছা 1/8 হবে, সরি 1/8 উল্টাটা করে ফেলছি। হ্যাঁ ঠিক আছে, এবার তো সব বসাবা, বসালে যেটা হবে সেটা হচ্ছে মাইনাস এক্স ক্যাপ দিয়ে কিছু একটা হবে, তারপরে 8.5 অ্যাপ্রক্সিমেটলি ইন্টু 10⁻⁻², আর এটা হচ্ছে কজ অফ 6 পাই ইন্টু 10⁻90 মাইনাস কে, কে পেয়েছিলাম 201, সো 201 সহ বসাতে হবে অবশ্যই, 201.4 জেড। ওকে, দেখো টোটাল জিনিসটা ধরা গেছে কিনা, এবং মানে এই ধরনের অঙ্ক মানে জাস্ট ইলেকট্রিক ফিল্ড দেওয়া থাকলে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে, বা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া থাকলে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, এই ধরনের অঙ্ক প্রচুর, গাদা গাদা অঙ্ক আর কি এগুলো, এবং প্রায় প্রায় প্রতিটা অঙ্কেই এগুলো লাগে। ঠিক আছে, যে একটা ফিল্ড দেওয়া থাকলে আর একটা ফিল্ড বের করার কাজটা তোমাকে একটা খুব ফ্রিকুয়েন্টলি করতে হবে, মাঝে মাঝে একদম মানে পরপর করে যাবো আমরা। ওকে, তাই ঠিক এটাতে আমাদের সমস্যা নাই। আচ্ছা ওকে, দেখি পরের অঙ্কটা। আচ্ছা এখানে বলা হচ্ছে যে a traveling wave is described by y equal to 10 etc. শুধু ম্যাগনিটিউড দেওয়া আছে, এখানে ডিরেকশন গুলো দেওয়া নাই, দেওয়া থাকলে ডিরেকশন সহই লিখবা। ওকে, আর এখানে বলা হচ্ছে যে sketch the wave at t is equal to 0 and at t is equal to t1, দুইবার রাখতে বলছে আর কি। তাহলে প্রথমে at t is equal to 0 আকার খুব সোজা, যে ওমেগা টি এর টি কে 0 বসাই দেবো, 0 বসালে 10 sin বিটা জেড। ওকে, তাহলে এটা এই 10 sin বিটা জেড এটা কাটবে, বিটা মানে 2 পাই বাই ল্যামডা, রাইট। তাহলে এখানে আমরা যদি এটা আঁকতে চাই, এটা জেড এর রেসপেক্টে আঁকবো, ঠিক আছে, আর টি সমান 0 তে আঁকতে চাই। সো এখানে ইকুয়েশন হবে y ইজ ইকুয়াল টু at t সমান 0, at t ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু 10 sin twice pi by lambda into z। ওকে, আচ্ছা তো শুধু আঁকতে বলছে তো, খুব সহজ এটা। তুমি প্রথমে একে নিয়ে পরে লেবেলিং গুলো ঠিক মতো দিতে পারো। ধরা যাক উই হ্যাভ এ ফুল ল্যামডা হেয়ার, এইটা মনে করো ফুল ল্যামডা, তো এখানে প্রপাগেশন জেড এর দিকে, এই জন্য জেড এদিকে রাখছি। আর ওয়াই তুমি চাইলে যে ওয়াইটাকে মানে নর্মালি আমরা যেটা দেখি যে ওয়াই মান তো এখানে কোনো ক্যাপ ট্যাপ নাই, সুতরাং এক্স ক্যাপ দেওয়া থাকলে পরিষ্কার বোঝা যেত যে অ্যামপ্লিটিউডটা এক্স এর দিকে ভ্যারি করে, তো আমি ধরে নেব যে এক্স এর দিকে মনে করে ভ্যারি করে আর কি। আর ওয়াই তো যেহেতু লেফট সাইডে আছে, ওয়াই ক্যাপ নিশ্চয় হবে না সেক্ষেত্রে, এই জন্য এক্স আর জেড এর মধ্যেই আঁকবো। ওয়াই একটা আছে কিন্তু আমি ওটা ব্যবহার করবো না আর কি, ঠিক আছে। এখানে একটা হয়তো আছে বাট উইল নট ইউজ দ্যাট ওয়াই। এখন এটাকে কি করব, 4 ভাগ করব, তাহলে ইট উইল বি ল্যামডা বাই 2, এটা হবে ল্যামডা বাই 4, এটা হবে 3 ল্যামডা বাই 4, ইজি একদম এই এই। আচ্ছা, আনলাইক দ্য মানে ট্র্যাডিশনাল প্রবলেম, ইট উইল স্টার্ট ফ্রম 0, কারণ সাইন দিয়ে আছে নট কজ, রাইট। তাহলে আমি কি করব, এটা আঁকবো হচ্ছে সাইন ব্যবহার করে, সো শুরু হবে 0 দিয়ে, এই পার্থক্য। ওকে, আর এটাও 10 এবং এটা -10, তাহলে 0 দিয়ে শুরু হবে, এই যে পিক গেল
তারপরে আবার এখানে আসলো, তারপরে আবার নেগেটিভ দিকে পিকে গেল, তারপরে 0 হলো, এই একটা সাইকেল। ওকে, আচ্ছা এটা গেল একটা। এখন বলছে কি যে দ্বিতীয় আর একটা আঁকো যেটা t=t1 এবং মজার ব্যাপার হচ্ছে যে অন্য কিছু না দেখলেও কিন্তু বোঝা যাবে, কিন্তু হ্যাজ অ্যাডভান্সড মানে λ/8। λ/8 এ অ্যাডভান্স মানে কি, আর পিছনে λ/4 এর অর্ধেক হচ্ছে λ/8, এটা হচ্ছে λ/8। তাহলে 0 থেকে ঠিক ওই পরিমাণ পিছন থেকে স্টার্ট হবে, তাহলে এটা -λ/8 থেকে সেই স্টার্ট হবে, এই পার্থক্য। এটা তো লসলেস, কোনো ডিকেইং কোনো টার্ম নাই, সুতরাং এটা সহজ, এটা হবে। এবং এইবার স্টার্ট করবো এখান থেকে, এই পার্থক্য। ওকে, ধরো এইটা থেকে, এখান থেকে স্টার্ট করলাম আমরা, তাহলে এরকম সহজে মনে রাখা যায়। আমরা যদি এগুলো প্রত্যেকটাকে আবার অর্ধেক করে ফেলি, ধরো যে এটাকে অর্ধেক করলাম, ঠিক আছে, এটাকে অর্ধেক করলাম, এটাকে অর্ধেক করলাম, তাহলে এই অর্ধেক পয়েন্টগুলা যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। নিয়ম হলো কি যে এটা 0-র -λ/8 পরিমাণ আছে, সুতরাং পরের পিকটা হবে λ/4 এর ঠিক ইমিডিয়েট আগের λ/8 পর্যন্ত, তার মানে এই জায়গায় ম্যাক্সিমাম হবে। ওকে, আবার এখানে দেখো এইখানে 0 ছিল, তার ঠিক তার ইমিডিয়েট λ/8 পরিমাণ আগে, তাহলে 0 হবে। এইখানে পিক হচ্ছিল, তাহলে ঠিক তার λ/8 পরিমাণ আগে নেগেটিভ দিকে পিক হবে। ওকে, তারপর এইখানে আবার 0 হচ্ছিল, তাহলে ঠিক তার λ/8 পরিমাণ আগে হবে। অন্য ডাটাগুলো না হলেও কিন্তু করা যাচ্ছে আর কি, কারণ এখানে তো প্রশ্নে বলে দিচ্ছে যে অ্যাডভান্সড λ/8, তো λ/4 এর ঠিক অর্ধেক হচ্ছে λ/8। সো ইজিলি we can sketch the curve আর কি। ওকে, তাহলে t=0 তে একবার, আর এটা তাহলে t=0 তে, এটা দিস ইজ এট t=0। আর এই পাশে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে at t=t1, তাহলে at t=t1। প্রশ্নে বলাই আছে যে t1 হচ্ছে এমন যেন এই কার্ভটা λ/8 পরিমাণ পিছন থেকে স্টার্ট হয়। ওকে, তার মানে এটা ভেরি ফান্ডামেন্টাল একটা আর কি, ঠিক আছে, এটা শুধু স্কেচিং। তো এটা দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করলে তোমার এই ধরনের যদি দেওয়া হয় তাহলে অবশ্যই যেন পারো আর কি, এই ব্যাপার। আচ্ছা, অঙ্কটা পড়ো, এখানে কিন্তু বোঝার ব্যাপার আছে, এবং বলো যে এখানে মানে ধরতে কোনো জায়গায় সমস্যা হচ্ছে কিনা, কি বলছো অঙ্কটা দেখো। এটা বলা আছে দেওয়া আছে এখানে, অঙ্কটার মধ্যে কিন্তু একটা আছে, কিন্তু একটা প্যাচ আছে, এই জন্য অঙ্কটা ভালো মতো পড়তে বলছি, খেয়াল করো। এটা ভেক্টর, তোমাকে বলছে যে এইচ বের করো, তো এটা প্রাইমারিলি এটা সাদামাটা ওয়েতে তুমি স্টার্ট করবা, কিন্তু দেখবা যে একটা ডাটা নাই। কোন ডাটার এখন দেখি সেটা। ধরা যাক আমি এইচ লেখার সময়, হ্যাঁ, আমি এইচ এর ফর্মুলাটাকে লিখি, দ্যাট ইজ এইচ ইজ ইকুয়াল টু 1/eta। এখানে লসলেস না লসি? ইয়েস, লসি। ওটা e⁻⁻30 আছে কিন্তু। ওকে, তার মানে যে e⁻সামথিং বাইরে থাকার কারণে এটা কিন্তু লসি, তার মানে 1/eta c। শুধু এটা লিখলে লসলেস এর ক্ষেত্রে হয়, এটা লসলেস এর ক্ষেত্রে হবে না, লসির ক্ষেত্রে হবে। ওকে, দিলাম। আর এখানে প্রপাগেশন হচ্ছে x এর দিকে, সো x ক্যাপ দিয়ে স্টার্ট, তার সাথে ক্রস দেব এই পুরা ই হচ্ছে z ক্যাপ 25 e⁻⁻30x, আর এখানে যাবে cos of 2π into 10⁹ minus 40x। ওকে, আচ্ছা, এইটা হলো আমাদের মানে বেসিক ফর্মুলা। এখানে x করা z মানে -y, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু x এইটা কিন্তু একটা হয়ে গেল, -y ক্যাপ হয়ে গেল। সমস্যা একটাই, সেটা ইটা সি নাই দেওয়া, ইটা সি দেওয়া নাই। তাহলে ইটা সি বের করতে হবে সবার আগে, তারপরে এখানে বসে দেবো। তো আমাকে আগে ডিসাইড করতে হবে যে ইটা সির জন্য কোন মিডিয়ামের ফর্মুলাটা আমরা ইউজ করব। কারণ এটা আমি যদি জানি যে এটা লো লসি তাহলে একরকম ফর্মুলা, যদি জানি যে হাইলি লসি তাহলে একরকম ফর্মুলা, লসলেস হলে একরকম। লসলেস অবশ্য হবে না, এখানে পরিষ্কার দেখাই যাচ্ছে যে এর পাওয়ার আছে বাইরে, এটা না থাকলে আমরা লসলেস বলতে পারতাম আর কি। তো ফর দিস রিজন প্রথমেই কি ধরনের মেটাল ওটা লস ট্যানজেন্ট থেকে বের করে নাও, ঠিক আছে। তাহলে কি ধরনের ম্যাটেরিয়াল দেখেন, এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম ইজ ইকুয়াল টু
ওকে, তাহলে কিন্তু আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে এখানে আলফা এবং বিটা জানা আছে কিন্তু আমাদের। কত বলো? আলফা হচ্ছে যে বাইরে ই টু দি পাওয়ার এক্স, এক্স এর কোএফিসিয়েন্ট, তাহলে আলফা হচ্ছে 30, আর বিটা হচ্ছে ওই যে এক্স এর সাথে যেটা, দ্যাট ইজ 40। ওকে, তাহলে এখানে এটা ফর্মুলা হচ্ছে টোয়াইস আলফা বিটা ডিভাইডেড বাই বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। টেল মি কত এটা? 2 ইন্টু 30 ইন্টু 40 ডিভাইডেড বাই, এখানে হচ্ছে 40 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার, কত আসে বলো? 3.428। ওকে, 3.428। এটা কিন্তু কম্পারেবল, মানে ওই যে 100 গুণের চেয়ে বেশি না, আবার 100 ভাগের 1 ভাগের চেয়ে কমও না, তাই না? তাহলে ম্যাটেরিয়ালটা কেমন? কোয়াসি ম্যাটেরিয়াল এটা, তো ম্যাটেরিয়াল ইজ কোয়াসি। সুতরাং এই আমার কষ্ট হলেও কিন্তু ওই বড় ফর্মুলাটাই ব্যবহার করতে হবে, কোনো উপায় নাই। ঠিক আছে, সুতরাং এখানে অ্যাপ্রক্সিমেটেড কোনো কলাম কাজ করছে না। সো ওই যে অরিজিনাল যে ফর্মুলা এটা সির, ওই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে অরিজিনাল ফর্মুলাটা কি এখন আমরা লিখব? তাহলে আগে কমেন্টটা লিখে ফেলি। কমেন্টটা হলো দ্য ম্যাটেরিয়াল ইজ কোয়াসি, দ্য ম্যাটেরিয়াল লস, লো লস বা লস ইকুয়াসি বলা যাচ্ছে না, তাহলে দ্য ম্যাটেরিয়াল ইজ কোয়াসি ম্যাটেরিয়াল। কোয়াসি ম্যাটেরিয়ালের ইটা সি যেটা, ওইটা ইউজ করতে হবে। তো আমাদের স্কোয়ার রুট অফ মিউ ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম, আর কাছে 1 মাইনাস জে এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম। এখানেও কিন্তু একটা ঝামেলা আছে, দেখো। সেটা হলো যে এখানে কিন্তু কোনো ক্লু নাই, আলফা আর বিটা ছাড়া আর কিছু কিন্তু জানা নাই। খেয়াল করছো? আলফা আর বিটা ছাড়া আর ওমেগা, আলফা বিটা আর ওমেগা ছাড়া আর কিছু কিন্তু জানা নাই, যেখান থেকে তুমি এপসাইলন ডাবল প্রাইম এবং এপসাইলন প্রাইম এই টার্মটা পেতে পারো। ওকে, ভালো করে খেয়াল করে দেখো, আমার এটা বের করতে গেলে কিন্তু এই টার্মগুলো লাগবে। কি কি লাগবে? এপসাইলন প্রাইম লাগবে, এপসাইলন ডাবল প্রাইম লাগবে, এটসেট্রা। ওকে, আচ্ছা, তো মিউ নিয়ে অবশ্য অতটা চিন্তা নাই। কেন চিন্তা নাই? তার কারণ হচ্ছে যে এখানে নন ম্যাগনেটিক বল আছে, তাহলে মিউ হচ্ছে মিউ নট। তাহলে এই টার্মগুলো পাওয়ার জন্য বি কেয়ারফুল, এইখানে কিন্তু অঙ্কটা একটু প্যাচের আর কি। তা আলফা আর বিটা থেকে কিভাবে মানে এপসাইলন প্রাইম এবং এপসাইলন ডাবল প্রাইম বের করতে হয়, এটার ফর্মুলা হচ্ছে এইখান থেকে আসবে, একেবারে ফান্ডামেন্টাল থেকে, যে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন প্রাইম। তো এইখান থেকে তুমি এপসাইলন প্রাইম পাবা হচ্ছে যে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস ওমেগা স্কোয়ার। এবার কিন্তু সব জানো। কিভাবে জানো? ইকুয়েশন দেখো এবার। এই ইকুয়েশন থেকে পরিষ্কার পাওয়া যায় আলফা হচ্ছে আলফা 30, বিটা 40, আর ওমেগা হচ্ছে টোয়াইস পাই ইন্টু 10 টু দি পাওয়ার 9। ওকে, তাহলে ওইখানে যে এখান থেকে তুমি মানে এপসাইলন প্রাইম টার্মটা পাবা, একটা গেল। আর আরেকটা হলো যে টোয়াইস আলফা বিটা ইজ ইকুয়াল টু, এখানে প্লাস না, এটা ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন ডাবল প্রাইম। তাহলে এখান থেকে এপসাইলন ডাবল প্রাইমও পাবা। ঠিক আছে, সেটা হচ্ছে টোয়াইস আলফা বিটা ডিভাইডেড বাই, আচ্ছা এখানে একটা ওমেগা স্কোয়ার মিউ ছিল, আচ্ছা মিউ মিউ মানে মিউ নট আর কি। আচ্ছা ওকে, এখন টোয়াইস আলফা বিটা বাই ওমেগা স্কোয়ার মিউ, তাহলে এটাও পাবা। তো লক্ষ্য করো, যখনই তুমি এই দুইটা টার্ম পরিষ্কার পেয়ে গিয়েছো, একটা হচ্ছে যে আলফা প্রাইম আর একটা হচ্ছে আলফা ডাবল প্রাইম, এই দুটা মান কিন্তু তুমি নিউমেরিক ভ্যালু পেয়ে গেছো। ওই ভ্যালুটা এই যে এখানে এখন সব জানো, এবার এখানে বসাই দিবা। বসাই দিলে ইটা সির একটা মান পাবা। ঠিক আছে, আমি এটা লিখে দিচ্ছি, ইটা সির যে মানটা তুমি পাবা আর কি, জাস্ট পুটিং দ্য ভ্যালুজ অফ এপসাইলন প্রাইম এন্ড এপসাইলন ডাবল প্রাইম, ঠিক আছে, ইনটু দিস ইকুয়েশন। ধরা যাক দিস ইকুয়েশন যে ওকে, তাহলে পুট, এটা হিন্টস হচ্ছে যে পুট জাস্ট এপসাইলন প্রাইম এন্ড এপসাইলন ডাবল প্রাইম ইন এ, তাহলে উইল গেট ইটা সি। এটা যদি তুমি ঠিকমতো হিসাব করো, তাহলে 157.9, আচ্ছা ই টু দি পাওয়ার জে 36.86 ডিগ্রি। এইবার তুমি এটা সির মান পেয়ে যাওয়ার পরে এইবার তুমি এটা ফুটফুলি ইউজ করতে পারবা। এই যে এটা কিন্তু আমাদের আনসার আসলে। কিন্তু এটা সি বের করে না দিয়ে শুধু এখানে লিখে দিলে
50% বেশি মার্ক পাবে না, কারণ তোমার এটা শুধু ফর্মুলা বসানো, এটা 30 থেকে 40 পাওয়া উচিত আসলে। ওকে, পার্সেন্টেজ। এই জন্য ফুল মার্কস পেতে গেলে এটা যে যেভাবে বললাম এভাবে বের করে দিতে হবে। তো আজকে যে ক্লাস টেস্টে যে কোশ্চেনটা দেওয়া হয়েছিল ওখানে কিন্তু মানে এটা ছিল আগে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা যদি এইভাবে না করে, মানে কেউ যদি কোথাও করা আছে ভুল ভালো, কেউ দেখে লেখো এবং মিলে যায়, তাহলে কিন্তু কপি, এটা আগেও বলা হয়েছে। ওকে, এটা কপি হয়ে যাবে আসলে। স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে ফর্মুলাতে এপসাইলন মানে লস টেন্ডেন্সার যেটা আছে স্যার, মানে হ্যাঁ এপসাইলন ডাবল প্রাইম বাই এপসাইলন, এইটার ভ্যালু স্যার তো আমরা 3.428 পাইলাম। এইটা যদি স্যার সরাসরি কি ফর্মুলায় বসানো যাবে? এগুলো বসাতে পারবা, কিন্তু প্রবলেম আছে যে তুমি এখানে তো শুধু রেশিওটা না, এটাও তো লাগবে, এই যে এপসাইলন প্রাইমও তো লাগবে, কই সেটা? জি স্যার। ওটার জন্য তো লাগবে, তাই না? ওকে, এটা এটা খেয়াল রাখবো আমরা। তো তোমাদেরকে তো বলেছি নিজে করতে আর কি, ওই কোথাও করা আছে, ঠিক আছে, ওইটা দেখে, এমন যদি ভুল জিনিস কখনো হুবহু মিলে যায়, ইট উইল বি কপি অ্যাকচুয়ালি। তো বি কেয়ারফুল, এটা কপি হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তোমার তো মানে ওইটা বাদ দিয়ে লিখলে কোনো অসুবিধা ছিল না। এইটা গত টাইমসটার ফাইনালি দিয়েছিলাম। ওকে, তো যেটা দেখা যাচ্ছে যে তুমি ম্যাটেরিয়াল কেমন চেক করছো, চেক করে পাইছো ক্লাসি, কিন্তু তুমি ফর্মুলা বসাইছো মানে গুড কন্ডাক্টরের, তাই তো 0 পাবা। ওকে, মানে ঘটনা ধরতে পারছো কিনা? হ্যাঁ, তুমি ম্যাটেরিয়াল হচ্ছে তোমার এখানে ম্যাটেরিয়াল হচ্ছে কিসে, ম্যাটেরিয়াল হচ্ছে কোয়াসি ম্যাটেরিয়াল। ভালো করে বিষয়টা খেয়াল করো, ম্যাটেরিয়াল হচ্ছে কোয়াসি ম্যাটেরিয়াল, কিন্তু তুমি ফর্মুলা বসাইছো হচ্ছে, ঠিক আছে, গুড কন্ডাক্টরের। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে হয়তো কেউ হয়তো এভাবে লিখছো, এই যে আলফা এরকম, আলফা ইজিক্যাল টু স্কোয়ার রুট অফ ওমেগা মিউ সিগমা বাই 2, এটা কি সব ক্ষেত্রে খাটে? এটা কি, এটা তো গুড কন্ডাক্টরের ফর্মুলা, কিন্তু ম্যাটেরিয়াল তো গুড কন্ডাক্টরের না। ম্যাটেরিয়াল কি গুড কন্ডাক্টরের? ম্যাটেরিয়াল তো কোয়াসি। কিন্তু কেউ যদি এই ফর্মুলা ইউজ করো 0 পাবা, এবং এটা যদি অন্য কারোর সাথে মিলে যায় তাহলে সবাই মিলে 0 পাবা। আচ্ছা ওকে, এটা এটা গত টাইমস্টার ফাইনালেও এই ভুলটা করছিল স্টুডেন্ট, আমি এই জন্য ঘটনাটা উল্লেখ করলাম আর কি। হ্যাঁ, পরে যেহেতু ভাইবা হয়েছিল মনে হয় আর কি, পরে দেখি স্ক্রিনশট পাঠিয়েছে আর কি, যে এটা করা আছে কোন এক ওয়ার্ক বুকে নাকি করা ছিল, ওই ওয়ার্ক বুকটা ওইটা মনে হয় স্ক্যান করে সরাইছি আর কি সবার কাছে। এখন ওয়ার্ক বুক তো তোমাকে দেখতে বলা হয় নাই, আর ওয়ার্ক বুক তো আগের যে ওয়ার্ক বুকগুলোর সলিউশন ছিল ওই সলিউশনগুলো তো মানে আমি ভেরিফাই করে দিই নাই, তোমাদের আগে তো আর আমার থেকে দেখাই নাই কেউ, সো দোজ আর নট অথেন্টিক। ওকে, আচ্ছা যাই হোক, আমরা তাহলে এখন এখন আশা করি পারবো না, এখন ফাইনালাইজ করবো কিভাবে, তাহলে যে এটা ইজিক্যাল টু ওই যে যেটা গত এর আগের পেজে যেটা লিখছি আর কি, তাহলে এটা মাইনাস ওয়াই ক্যাপ হবে, সো মাইনাস ওয়াই ক্যাপ একটা, এই যে আগের পেজে একটা পুরোপুরি লিখে দেবো, এই যে এটা, এই যে এক্স ক্রস জেড মানে এক্স ক্যাপ ক্রস জেড ক্যাপ মানে মাইনাস ওয়াই ক্যাপ হবে এটসেট্রা, এটা বসাই দিলে রেজাল্টটা পাওয়া যাবে। ওকে, এনি কোশ্চেন বলো? তো আশা করি এটাতে আমাদের বুঝতে খুব একটা সমস্যা নেই আর কি, কিন্তু অঙ্ক বুঝে করবা, না বুঝে করলে ধরা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যে কোনো সময়। আগেই বলেছি যে সামান্য একটা ডাটা বদলাই দিলে এটা সম্পূর্ণ নতুন অঙ্ক হয়ে যাবে, একদম কোনো মিল নাই, এটা খেয়াল করে আগাইতে হবে। আচ্ছা এটা তো করলাম, আচ্ছা বাকিটা তো পারবা না, বাকিটা পারবা আর কি, এটা আসে এটা বসাই দিলে রেজাল্ট হয়ে যাবে। আচ্ছা তাহলে এটা, আচ্ছা নতুন অঙ্ক ছিলাম একটা, এটা হ্যাঁ এটা একটা অঙ্ক, এই অঙ্কটা ভালো করে পড়ো, পরে তোমরা বলো আগে যে মানে কিভাবে আগালে অঙ্কটা ঠিক আছে, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল করতে হবে, নইলে ওই আগেটার মতোই ধরা খাবা। ঠিক আছে, কিভাবে করলে হবে এটা আগে বলো। প্রথম কথা হলো, এখানে লক্ষ্য করো প্রশ্নে বলা আছে
the based on wave attenuation and reflection measurements conducted at 1 megahertz, it was determined that the intrinsic impedance of a certain medium is 28.1, সাথে অ্যাঙ্গেল 45 ডিগ্রি। এই দেখো আমি যখন থিওরি পড়াই তখন কিন্তু হিন্ট দিয়েছিলাম গুড কন্ডাক্টর হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্গেল যদি তুমি 45 যদি দেখো একদম সরাসরি তাহলে এটা গুড কন্ডাক্টরের ফর্মুলা একদম উইদাউট হেজিটেশন ইউজ করবা। ওকে, তাহলে এখন আমরা মানে কি কি বের করবো সেগুলোতে আসি। ওকে, তো লক্ষ্য করো যেহেতু এটা আমি একদম শুরুতে জেনেই গেছি এটা গুড কন্ডাক্টর, তাহলে যে ফর্মুলাই ইউজ করি গুড কন্ডাক্টরের ফর্মুলা ইউজ করবো। সুতরাং এটা কিন্তু এইভাবে স্টার্ট করাটা সহজ হবে। আমি যদি বলি যে এ নাম্বার মনে করো, এ নাম্বার বলা হচ্ছে যে কন্ডাক্টিভিটি মান কি সিগমা লাগবে। ওকে, আচ্ছা তাহলে এটা সি ইজ ইকুয়াল টু এটা হবে 1 প্লাস জে ইন্টু এখানে কি আলফা বাই সিগমা। এটা কিন্তু গুড কন্ডাক্টরের ফর্মুলাটা ইউজ করছে 45 ডিগ্রি দেখে, 45 ডিগ্রি দেখে গুড কন্ডাক্টরের ফর্মুলাটা ইউজ করছে এবং এটা গিভেন আছে হচ্ছে 28.1 সাথে অ্যাঙ্গেল 45 ডিগ্রি। ওকে, তাহলে এটা যদি আমি দুই ভাগ করি এটা এটা একটা cos একটা sin, সো 28.1 cos 45 ডিগ্রি প্লাস j sin 45 ডিগ্রি। তাহলে এইখান থেকে কিন্তু দেখো লক্ষ্য করে যে এটা মানে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট যদি তুমি ইকুয়াল ধরো তাহলে এখানে কি হবে আলফা, দেয়ারফর এখানে আলফা ডিভাইডেড বাই সিগমা ওকে ইজ ইকুয়াল টু এই যে 28.1 এখানে cos 45 ডিগ্রি। ওকে, তো আমার প্রথমত দরকার হচ্ছে কন্ডাক্টিভিটি, দ্যাট ইজ সিগমা দরকার। তাহলে এখান থেকে সিগমা পেতে গেলে আলফা জানা থাকা দরকার। আলফা সরাসরি নাই, তার পরিবর্তে স্ক্রিন ডেপথ দেওয়া আছে। স্ক্রিন ডেপথ হচ্ছে ডেল্টা এস দেওয়া আছে, ডেল্টা এস দেওয়া আছে 2 মিটার, তাহলে আলফা হবে 1 upon ডেল্টা এস। স্ক্রিন ডেপথের ফর্মুলা তো পুট দিস হাফ হেয়ার, তাই তো পেয়ে গেলে সিগমা। তাহলে এটা কি হবে আমরা লিখবো যে হাফ 0.5 যেটা 0.5 বা হাফ, তাহলে 0.5 এখানে বসাই দাও, 0.5 ডিভাইডেড বাই সিগমা ইজিক্যাল টু এখানে 28.1 into cos 45 ডিগ্রি, সো ইন্টু এখানে কি হবে 1 upon √2। এইখান থেকে সিগমা পেয়ে যাওয়া হয়ে গেল। স্ক্রিন ডেপথ থেকে ওখান থেকে সিগমা পাবা এবং এটা যে রেজাল্ট হবে এটা হবে এটা ইজিক্যাল টু 2.52 into 10 to the power minus 2, এটার ইউনিট হচ্ছে সিমেন পার মিটার। সহজ, তাহলে একটা হয়ে গেল। আচ্ছা এবার আসো বি নাম্বার, যেটা বলছে যে দ্য ওয়েভ লেন্থ অফ দ্য মিডিয়াম। তো ওয়েভ লেন্থ হচ্ছে কি ল্যামডা, তাহলে ল্যামডার অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে 2 পাই বাই বিটা। ওকে, তাহলে আমরা বি নাম্বারে যদি বলি তাহলে ল্যামডা দরকার আমার, তাহলে ল্যামডা হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই বিটা। কিন্তু লক্ষ্য করো এখানে কিন্তু আলফা জানা আছে, আর যেহেতু গুড কন্ডাক্টর তাহলে আলফা আর বিটা ইকুয়াল। ওকে, তাহলে এটা কি করব আলফা আর বিটা ইকুয়াল ধরে কি করতে হবে, দ্যাট ইজ এটা আলফা আর বিটা সমান, সো 2 পাই ডিভাইডেড বাই আলফা। আর আলফা তো আগের পেজেই আমরা বের করেছি 0.5, তো এখানে 2 পাই ডিভাইডেড বাই 0.5, সো 4 পাই যা হবে, তাহলে এটা 4 পাই আনসার এত মিটার। সি নাম্বারে কি চাচ্ছিল দেখে আসি আগে। শেষ বলেছে এটা ইজি। এখন যেহেতু ল্যামডা পেয়ে গেছি আর ইকুয়েশনে দেখো তোমার এখানে 1 মেগাহার্টজ দেওয়া আছে এফ ল্যামডা, ঠিক আছে, সো ইট উইল বি এফ ল্যামডা। তাহলে আমরা লিখবো যে ইউপি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এফ হচ্ছে এখানে 1 মেগা বলা আছে, এটা 10 টু দি পাওয়ার 6, মেগা মানে 10 টু দি পাওয়ার 6, তাহলে এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 6 ইন্টু ল্যামডার মান হচ্ছে ওই 4 পাই, এত মিটার পার সেকেন্ড হয়ে গেল। দেখো অঙ্কটা ধরতে পারছো কিনা, কোথায় সমস্যা আছে? ওকে, আই থিঙ্ক ইজি। কোশ্চেন থাকলে বল, অঙ্ক যদি না বোঝো তাহলে কিন্তু এই ছোটখাটো প্যাচে ধরা হয়ে যাবা। এই জন্য অঙ্কগুলো বারবার করার উদ্দেশ্য হচ্ছে যে অঙ্ক তাৎপর্য বুঝতে হবে।
সরাসরি অঙ্ক দিয়ে একদম সামনে পেলে আর ধুমধাম মানে করতে শুরু করলে এটা যে কোনো জায়গায় দিয়ে দেখবে যে আটকে যাচ্ছ, এটা কেয়ারফুল করবো আর কি। এইটা একেবারে স্টেট কাট সোজা একটা অঙ্ক। হ্যাঁ, এখানে বলা আছে যে দ্য স্কিন টেপ দ্যাট ইজ, এটা হলো ল্যামডা ইস অফ এ সার্টেন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইজ 3 মাইক্রোমিটার। তাহলে এখানে ল্যামডা, সরি এটা ল্যামডা না, হ্যাঁ এটা ডেল্টা ইস। তাহলে ডেল্টা ইস হচ্ছে 3 মাইক্রোমিটার, 3 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার। আচ্ছা, এখানে মানে নন ম্যাগনেটিক কন্ডাক্টিং ম্যাটেরিয়াল বলছে, ইট ইজ দ্য মানে সিম্বল যে কন্ডাক্টিং ম্যাটেরিয়াল কথাটা বলা থাকার কারণে এটা গুড কন্ডাক্টর। ওকে, এখন বলছে ডিটারমাইন দ্য ফেজ ভেলোসিটি, এবং এখানে এইটা হলো এফ এর মান, রাইট? তাহলে আমরা ফেজ ভেলোসিটির অ্যাকচুয়াল ফর্মুলা কি জানি? অ্যাকচুয়াল ফর্মুলা ইউপি ইজ ইকুয়াল টু ওমেগা ডিভাইডেড বাই বিটা বা কে, এখানে তো বিটা। তো এটা ওমেগা মানে হচ্ছে 2 পাই এফ, বসালে 2 পাই এফ, আর বিটা কিন্তু আলফা। ওয়াই আলফা? গুড কন্ডাক্টরের ক্ষেত্রে আলফা আর বিটা একই জিনিস, দুইটা ইকুয়াল। সো উইল রাইট আলফা আর বিটা কি, তার মানে আলফা কত? আলফা এগেন এই যে 1 আপন এখানে যে তোমার ডেল্টা এস 1 আপন স্কিন ডেপথ। ওকে, তাহলে যে 1 আপন স্কিন ডেপথ কিন্তু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার। ওকে, তাহলে এখান থেকে এই যে 1 আপন স্কিন ডেপথের মান হচ্ছে এখান থেকে, তার মানে কি 3 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এটা বসাই দিবা। 2 পাই ইন্টু এফ এর মান হচ্ছে 5 গিগা, সো 5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই ওই আলফা। ওকে, তাহলে এটা হবে 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এটা হিসাব করলে যা হবে ওটাই অ্যান্সার। গিগা হচ্ছে কি 6? গিগা, হ্যাঁ গিগার জন্য 10 টু দি পাওয়ার 6, হ্যাঁ ঠিক আছে। তো যা আসবে ওটাই অ্যান্সার হবে। এনি কোশ্চেন? তোমরা এই মেগার জন্য 10 মানে স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। ও স্যার মেগার জন্য সরি আমি এটা গিগা আছে তো আমি মেগা ধরে করছি না। আচ্ছা, এটা 10 টু দি পাওয়ার 9 হবে, নট 6, 10 টু দি পাওয়ার 9 এই যা আসে। গিগা বলা আছে, সো 10 টু দি পাওয়ার 9, আর মেগা থাকলে 10 টু দি পাওয়ার 6 হতো আর কি, রাইট? ইজি। আচ্ছা, এনি আদার মানে ইজ দেয়ার এনি প্রবলেম হ্যার? ওকে, আই থিঙ্ক খুব সহজে আমরা এটা এই ধরনের অঙ্ক দিয়ে আশা করতে পারবো আর কি। সো দ্য নেক্সট প্রবলেম, এগেইন প্রবলেমটা পড়ো কি বলছে আছে দেখো, যে ইগনোরিং রিফ্লেকশন অ্যাট এয়ার সয়েল বাউন্ডারি। এখানে একটা বাউন্ডারির ব্যাপার আছে, তো বাউন্ডারির কনসেপ্টে কাজে লাগবে না। ওকে, কিন্তু এই বাউন্ডারিটা আমরা এমনি পড়ছি যে যদি একটা ওয়েব মানে সরাসরি কোনো মিডিয়ামে চলে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু যখনই অন্য কোনো মিডিয়ামের বাউন্ডারি পাই তখন কিন্তু কি হবে, সে রিফ্লেক্ট করে। বলছে রিফ্লেক্ট পোর্শনটা নাই, মানে নেগলেক্টেবল, এটা বলছে। ওটা ইগনোর করে ধরে নিচ্ছে যে পুরোটাই ট্রান্সমিট হয়ে যাচ্ছে। ওকে, এখন বলা হচ্ছে কি যে অ্যাম্পলিটিউড, ইফ দ্য অ্যাম্পলিটিউড, ঠিক আছে, অফ এ 3 GHz মানে 10 টু দি পাওয়ার 9 ইনসিডেন্ট ওয়েভ ইজ 10 ভোল্ট পার মিটার, আর এখানে সারফেস অফ এ ওয়েট সয়েল মিডিয়াম, ঠিক আছে, অ্যাট হোয়াট ডেপথ ইট উইল বি ডাউন টু 1, এখানে বলছে মিলি ভোল্ট পার মিটার। মানে ঘটনাটা এরকম, এইটা বাউন্ডারি, এটা যাচ্ছে, তো বলছে যে যেটা ফিরে আসছে ওইটা নেগলিজেবল। আমরা তো জানি যে মানে কিছু অংশ এখানে অপর পাশে যায় এবং কিছু অংশ আগের মিডিয়ামে ফিরে আসে। তো বলছে কি যে যেটা ফিরে আসছে ওটা নেগলিজেবল, কিন্তু যেটা যাচ্ছে ওটার অ্যাম্পলিটিউড ডিগ্রেড হয়ে যাচ্ছে, তার মানে লসি, তাই তো? তাহলে অ্যাম্পলিটিউড ডিগ্রেড হয়ে যাচ্ছে মানে কি, এই যে মানে এটা এই বাউন্ডারির আগ পর্যন্ত তার অ্যাম্পলিটিউড মনে করো যে এরকমই ছিল, ঠিক এটা যদি বাউন্ডারি হয়, বাউন্ডারি কিন্তু এখানে যে সে ডিগ্রি করা শুরু করে দিচ্ছে, রাইট? তাহলে আমরা কি বলতে পারবো যে এখানে যে অ্যাকচুয়ালি যেটা ঘটছে সেটা হচ্ছে এই যে আফটার পাচিং দ্য বাউন্ডারি এটা মানে ঠিক এক্সপোনেনশিয়ালি ডিকে করছে, তাই তো? এখন প্রশ্ন হলো এক্সপোনেনশিয়ালি ডিকে করছে কোন রেটে? ধরা যাক আমি বলি যে আলফা রেটে ডিকে করছে, ধরি যে আলফা হচ্ছে অ্যাটেনুয়েশন, তাহলে কি আমরা বলতে পারবো যে সাপোজ
এখানে এটার শুরু হচ্ছিল 10 ভোল্ট পার মিটার দিয়ে। ওকে, তাহলে এই যে ঠিক বাউন্ডারি থেকে 10 ভোল্ট পার মিটার, ভোল্ট পার মিটার, এটা হচ্ছে e⁻⁻α z। আর এখানে বাকি যেগুলো আছে ওগুলো কিন্তু আগের মতোই আছে, মনে করো এটা ওমেগা টি মাইনাস বিটা জেড। মানে এটা কিন্তু যখনই বাউন্ডারি আসছে, ঠিক আছে, ওই বাউন্ডারিতে যে কিন্তু মানে যে বলছে যে সে 10 ভোল্ট পার মিটার নিয়ে শুরু করেছিল, কিন্তু বলছে কি যে কত দূরে গেলে, এখান থেকে কত দূরে গেলে সে তার এটা আর কি ধর যে এরকম ছিল যে কত দূরে গেলে এটা 10 ভোল্ট পার মিটার হয়ে যায় 1 মিলি ভোল্ট পার মিটার। তাহলে মনে করো এই দূরত্বটা জেড। ওকে, তাহলে কি আমরা বলতে পারবো যে এটা এটা ধরা যাক, আমি ধরলাম যে এটা হলো যে আচ্ছা এটা হলো এই জেডটি মনে করো। ওকে, তাহলে আমি কি বলতে পারি যে এই যে এতটুকু যে ম্যাগনিটিউড আছে, যে এটা হলো ম্যাগনিটিউড, এইটা মানে ছিল 10 ভোল্ট, 1 মিলি ভোল্ট হতে গেলে জেড এর মান কত হয়, সেটাই আনসার। অর্থাৎ ধরো শুরুতে ছিল 10 আর এখানে হয়ে যাচ্ছে 1 মিলি ভোল্ট পার মিটার হয়ে যাচ্ছে, কত দূরে গেলে সেটা বের করবো আমরা। তাহলে কি আমরা লিখতে পারি যে 10 টু দি পাওয়ার -3 হচ্ছে 1 মিলি ভোল্ট ইজ ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারবো 10 e টু দি পাওয়ার -α জেড। এই জেডটা বের করবো আমরা তাহলে। অর্থাৎ জেড এর মান কত হলে এই পুরো ম্যাগনিটিউডটা 1 মিলি ভোল্ট হয়ে যায়, পার মিটার হয়ে যায়। এটা হলো কোশ্চেন। আমাদের শুধু ম্যাগনিটিউড যে এই পোর্শনটা নিয়ে কথা বলতে হবে তাহলে। তার মানে অ্যাকচুয়াল কনসেপ্টটা হলো যে জেড এর মান কত হলে 10 ভোল্ট পার মিটার কমতে কমতে 1 মিলি ভোল্টে নেমে যায়। তাহলে আমি যদি বলি যে মানে জেড এ ওই ঘটনাটা ঘটে, তাহলে নিশ্চয়ই এই পুরো জিনিসটা 10 টু দি পাওয়ার -3 দ্যাট ইজ 1 মিলি ভোল্ট হবে জেড এর মান কত হলে। মানে এটা হলো মেইন অঙ্কটার মেইন কনসেপ্ট কিন্তু এটা। এখন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা হলো যে এই জেড আমি বের করবো, সো এই জেড পরে বেরোবে হোয়াট অ্যাবাউট আলফা। কোশ্চেনটা খেয়াল করে দেখো যে আলফা কিন্তু এখানে মানে কোন ফর্মুলা ইউজ করব? আলফা সিগমা আছে না স্যার, ওটা ইউজ করব। আলফা মানে এখন আলফার জন্য ফর্মুলা কোনটা, এখন লো লস না হাই লস না এটসেট্রা, এগুলো আগে দেখতে হবে না? তাই লস ট্যানজেন্ট সবার আগে লাগবে। এই জন্য এই ধরনের অঙ্ক করতে গেলে শুরুতেই লস ট্যানজেন্ট বের করে তারপরে শুরু করতে হয়। এই জন্য আমি এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম, এইটা হচ্ছে সিগমা ডিভাইডেড বাই ওমেগা এপসাইলন। তো সব ডাটা দেওয়া আছে, সিগমা দেওয়া আছে, ওমেগা এপসাইলন সবই দেওয়া আছে। এই যে এখানে দেওয়া আছে, এগুলো সব গিভেন আছে। সিগমাও দেওয়া আছে 5 × 10⁻⁴। তো সব বসাও, ঠিক আছে? তো এটা বসালে কি হবে, এখানে 5 × 10⁻⁴ ইন্টু, আচ্ছা এখানে আচ্ছা নিচেগুলো আগে বসাই নেই। ওমেগার মান কত, 2π ইন্টু 2π ইন্টু 3 জায়গা, সো 3 × 10⁹ আর এপসাইলন হচ্ছে এখানে কত ছিল, 10⁻⁹/36π, উপরে দিয়ে দিলাম 36π। ওকে, তাহলে এইটা হিসাব করো, হিসাব করে এটা দেখবা এই ধরনের কিছু হবে যে 3.32 × 10⁻⁴, এটা মাস লেস দ্যান 1। তার মানে আমার লাগবে হচ্ছে লো লসের ফর্মুলা, গুড কন্ডাক্টর এটা না, লো লসের ফর্মুলাটা লাগবে। লো লসের আলফা কিন্তু এটা আলফা ইকুয়াল টু চার্ট দেখো, যে ডে টেবিলটা সামনে রাখতে বসলাম, যে সিগমা বাই 2 ইন্টু √μ বাই এপসাইলন, এই যে এটা সেটা। তো এইবার সব জানা কিন্তু এখানে আমি যে এই ফর্মুলাটা ব্যবহার করার ভ্যালিডিটি কি, সেই ভ্যালিডিটিটা চেক করে নিলাম আগে, রাইট? যেমন তোমার যদি আমি ডাটাও এখানে বদলাই দিই, যদি দেখা যেত যে এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম, এই টার্মটা মনে করো মাস লেস দ্যান 1 না হয়ে মাস গ্রেটার দ্যান 1 হয়ে গেল, তখন এই ফর্মুলা বদলে যাবে। এটা কি তখন গুড কন্ডাক্টরের ফর্মুলাটা লাগবে, ওই যে মনে আছে তো, স্কয়ার রুট অফ পাই এফ মিউ সিগমা, ওই ফর্মুলা লাগবে। ওই সবগুলো কিন্তু ওই চার্টে আছে। ওই যে আমি একটা
বলেছিলাম যে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের জন্য ফর্মুলাকে কাস্টমাইজ করে ছোট করে ফেলা যায়, ওই চার্টে আছে কিন্তু এটা। তাহলে এখন কোনটা? এখন কিন্তু এই যে যেটা পজ করে দিলাম এটা ঠিকই আছে। তার মানে এই যে আলফা ইজ ইকুয়াল টু সিগমা বাই 2, এটা এখানে রুট ওভার মিউ ডিভাইডেড বাই এপসিলন। তো পুট অল দ্য ভ্যালুজ হিয়ার, যে মানে ক্যালকুলেট আলফা ফ্রম হিয়ার, ওকে। তখন ওই ভ্যালুটা এই যে এই কোশ্চেনে বসাই দিলে জেড পেয়ে যাবা। এটা হলো কাজ। প্রথমে লগ নিয়ে নেবা, লগ নিলে পাওয়ারটা মানে ভূমিতে নেমে যাবে। হ্যাঁ, তারপরে ওইখান থেকে খুব সহজেই জেড মান সলভ করে ফেলবা। ওকে, বলো এনি মানে কনসেপ্টে কোথাও কোনো সমস্যা আছে কিনা? এনি প্রবলেম? তাহলে তো বিষয়টা ধরতেই হবে আর কি। হ্যাঁ, যে কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তা দেখা যাবে যে তুমি এটা ঠিক একটু ডাটা ঘুরাই দিলে আর পারবে না আর কি। 3 GHz এটা কিন্তু আমি একটু মনে করো চেঞ্জ করে মানে খুব কম দেই আর কি। ধরো রুম ফ্রিকোয়েন্সি দিয়ে দিলাম, যেটা 50 বা 60 দিয়ে দিলাম, তাহলে অবভিয়াসলি এই যে তোমার এই এপসিলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসিলন প্রাইম ঘুরে যাবে, ঘুরে এটা গুড কন্ডাক্টর হয়ে যাবে। তো যখন এটা গুড কন্ডাক্টর হয়ে যাবে তখন কিন্তু আলফার ফর্মুলাটা যাবে বদলে, পুরো ফর্মুলাই বদলে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো মনে করো যে অঙ্ক যারা একদম মনে করো নিজে হাতে নিয়ে বসে তারা কিন্তু ধরতে পারবে। ঠিক আছে, তো আগের স্টুডেন্ট গুলোর ভুল করার মেইন কারণ হলো যে তারা একটা জায়গায় কটকা লাগলে রুমে নিয়ে আসতো না। তখন তো আমি এইভাবে দেখাই দিই নাই, যারা নিয়ে আসছে তাদেরটা দেখাইছি। তোমরা তো ভুল খাতা পাইছো হয়তো, যারা যে মনে করো যে ওই যে ওয়ার্ডবুক থেকে ডাইরেক্ট দিছো, ওয়ার্ডবুক থেকে দিছো এটা অনেকটাই নিশ্চিত। তার কারণ হলো যে এই এই সেম প্রবলেমটা আমি গত টাইমেস্টার ফাইনালেও পাইছি। ঠিক আছে, ওটা কোশ্চেন ছিল যখন আনসার করছে তখন দেখা যাচ্ছে যে ওই এই দিয়ে মানে ওই হুবহু ওই ভুল ডাটাটাই প্রপাগেট করে গেছে। তো যার খাতাটা হয়তো ঠিক ছিল সেটা পাও নাই তোমরা। তো যারা আসছে প্রশ্ন জিজ্ঞেস করছে রুমে এসে কনসাল্ট করছে তারা পারছে। তো এই জিনিসগুলো বিবেচনা করে আমি এবার চেষ্টা করছি যে আমার কষ্ট হোক অসুবিধা নাই, কিন্তু একটা কারেক্ট জিনিস থাকুক আর কি। আশা করি এরপর থেকে এই সমস্যাগুলো আর হবে না ইনশাল্লাহ। আর তোমরা ওইগুলো নিয়ে পড়বাই না। আমি যেভাবে বোঝাচ্ছি কনসেপ্ট দিয়ে করবা আর কি, তাহলেই হয়ে যাবে। আদারওয়াইজ দেখবা এই সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এনি কোশ্চেন? আই থিঙ্ক এটাতে আমাদের এই ধরনের কোশ্চেনে প্রবলেম হবে না। সেটা অলরেডি করে ফেলেছি, এটা নিজে করবা আর কি, অসুবিধা নেই। আচ্ছা, এটা প্রশ্ন পড়ো, প্রশ্ন পড়ো, প্রশ্ন পড়ে বলো কোন জায়গায় বুঝতে অসুবিধা। আচ্ছা, একটা একটা জিনিস বলি মজার, সেটা হলো যে তোমাদের কখনো বলে যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ফেজের ডিফারেন্স কত? একটা কনসেপ্ট বলি তাহলে খুব সহজেই ধরতে পারবা। যেমন আমি যদি বলি যে আমার কাছে এ একটা মনে করো যে ফেজর আছে যার অ্যাঙ্গেল হচ্ছে মনে করো আলফা, আর বি আর একটা ফেজর আছে যার অ্যাঙ্গেল হচ্ছে বিটা। আচ্ছা বলো তো, তোমাকে যদি কোশ্চেন করা হয় যে এ বি কে কত কোণে লিড করে, তাহলে হোয়াট উইল বি দ্য আনসার? কোশ্চেন ধরতে পারছো? স্যার 120 ডিগ্রি এরকম স্যার। আচ্ছা, এটা বুঝে বলো, কে পারবা? মানে আমার প্রশ্নটা শোনো আগে, প্রশ্নটা মনে শোনো নাই ভালো করে। প্রশ্নটা হচ্ছে যে এ একটা ফেজর আছে যার হচ্ছে যে ম্যাগনিটিউড এ আর সাথে অ্যাঙ্গেল আলফা, আর বি আর একটা ফেজর আছে যার ম্যাগনিটিউড বি সাথে অ্যাঙ্গেল বিটা। মাই কোশ্চেন ইজ যে তোমার যদি বলা হয় যে এ ফেজরটা বি ফেজরকে কত ডিগ্রিতে লিড করে, তাহলে হোয়াট উইল বি দ্য আনসার? স্যার 90 ডিগ্রি। স্যার আলফা আলফা মাইনাস বিটা। এই তো চলে আসছে সঠিক আনসারটা। alpha minus beta 90 ডিগ্রি কেমন করে বলবা? এখানে তো মানে তোমার মানে হোয়াট ইজ দ্য লিডিং এন্ড ল্যাকিং? লিড মানে কি, তোমার লিড হোক বা ল্যাক হোক ওটা তো অ্যাঙ্গেলের বিয়োগফল অলওয়েজ, তাই না? অ্যাঙ্গেলের বিয়োগফল।
সুতরাং এ এর অ্যাঙ্গেল আলফা আর বি এর অ্যাঙ্গেল বিটা ভুলে গেলে তো হবে না। ধরো আমি বললাম যে একটা হলো 60 ডিগ্রি 1060, আর একটা মনে করো ধরা যাক বলা হলো যে 530 ডিগ্রি। তো বাই হুইচ অ্যাঙ্গেল দ্য ফার্স্ট ফেজার লিডস দ্য সেকেন্ড? বিয়োগ করবা যে 60 মাইনাস 30, মনে নাই? এটা তো অসুবিধা। তাহলে এটা তোমার এসি সার্কিটের কনসেপ্ট তো ভুলে গেলে হবে না। একটা ফেজর আর একটা ফেজরকে কত কোণে লিড বা ল্যাগ করে এটা নির্ভর করে তার সাথে অ্যাঙ্গেলের উপরে। ওকে, ধরো একটা আছে তোমার 10 cos ওমেগা টি প্লাস 60 ডিগ্রি, আরেকটা আছে মনে করো 5 cos ওমেগা টি প্লাস 10 ডিগ্রি। তোমাকে বলা হলো যে এটা মনে করো V1 আর এটা মনে করো V2, তাহলে V1 V2 কে কত ডিগ্রি কোণে লিড করে? 50 ডিগ্রিতে স্যার লিড করে V1 V2 কে। হ্যাঁ, কিন্তু এটা মানে এত মানে হেজিটেশন মনে হচ্ছে কেন? মানে মনে হচ্ছে বেশিরভাগেরই কনসেপ্টটা ভুলে গেছো আর কি। অত অ্যাঙ্গেল বিয়োগ করতে হয়। এখন আমি এটা বলছি তার কারণ হলো কনসেপ্টটা ক্লিয়ার করা আর কি। যে তোমার আমার হাতে আছে একটা ম্যাগনেটিক ফিল্ড আর একটা ইলেকট্রিক ফিল্ড। তোমার যদি কখনো বলে যে ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কে কাকে লিড করে এবং কত ডিগ্রিতে, হ্যাঁ, তুমি কিন্তু এই যে এ ভেক্টর বি ভেক্টরকে বা ফেজরকে কত ডিগ্রিতে লিড বা ল্যাড করে ওটা কিন্তু তুমি চাইলে এদেরকে ভাগ করে সহজে বলতে পারবা। যেমন আমি যদি এ সাথের অ্যাঙ্গেল আলফা এবং বি সাথের অ্যাঙ্গেল বিটা বলি, তাহলে এটার ম্যাগনিটিউড আসলে এ বাই বি আর সাথের অ্যাঙ্গেল হচ্ছে আলফা মাইনাস বিটা, তাই তো? এখন আমি কি বলতে পারবো তাহলে যে এই এদের যে রেশিও তার যে অ্যাঙ্গেল সেটাই হচ্ছে এদের লিড বা ল্যাগের অ্যাঙ্গেল? বোঝা যাচ্ছে কিনা? তোমার যদি বলা হয় যে এটা মনে করো যে এ ফেজরটা বি ফেজরকে কত ডিগ্রিতে লিড করছে মনে করে এটা বললো, তাহলে ভাগ দিলে ভাগফলের যে সাথের অ্যাঙ্গেল ওইটাই তো আনসার। জি স্যার। এইটা হলো হ্যাঁ হ্যাঁ। তো এখানে তোমার ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডের রেশিও, দ্যাট ইজ, আমি যদি বলি যে ইলেকট্রিক ফিল্ড উপরে, এটা ইলেকট্রিক ফিল্ড আর এটা হলো ম্যাগনেটিক ফিল্ড, এই যে রেশিও যদি আমি বলি যে এদের অ্যাঙ্গেলটা আমার চাই, অর্থাৎ এদের মধ্যে ই এর অ্যাঙ্গেল এবং এইচ এর অ্যাঙ্গেলের ডিফারেন্সটা চাই, তাহলে এই ভাগফলের যে অ্যাঙ্গেল ওইটা পাইলেই তো যথেষ্ট। কিন্তু ই ডিভাইডেড বাই এইচ এটা তো আমরা জানি যে এটার নাম হচ্ছে ইটা বা ইটা সি মনে করো, এটা না? আচ্ছা, তাহলে আমি যে কোনো ভাবে ইটা সি বের করে ইটা সি এর অ্যাঙ্গেলটাই আনসার। ওকে, তা এই জন্য এই অঙ্কের জন্য আমার ইটা সি বের করাটা জরুরি আগে। ইটা সি এর যে অ্যাঙ্গেল হবে ওই অ্যাঙ্গেলে যদি ওই অ্যাঙ্গেলে ই এইচ কে লিড করে। ওকে, কিন্তু এখানে উল্টাটা বলছে যে ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ডকে কতক্ষণে লিড করে এটা বলছে। ঠিক আছে, তাহলে এই করব একটা মাইনাস লাগাই দিব, তাহলে দিতে হবে। সুতরাং ইটা সি এর যে অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেলের আগে একটা মাইনাস লাগাই দিলেই সেটাই হবে আনসার, বা মাইনাস থাকলে মাইনাস বাদ দিয়ে প্লাসটা রাখবো, এই হলো ঘটনা। তাহলে এখন ইটা সি এক বের করি, তাহলে ইটা সি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল ফর্মুলা কি? আমাদের ফর্মুলা হচ্ছে যে কোনটা ইউজ করবো সেটা আগে ডিসাইড করে নেব। এইটা কি তোমার মানে গুড কন্ডাক্টরটা ইউজ করবো নাকি লো লসেরটা ইউজ করবো নাকি কোয়াসিডটা ইউজ করবো সেটা আগে ডিসাইড করে নিতে হবে না? হাউ টু ডিসাইড দ্যাট? তাহলে এটা প্রথমে যে লস ট্যানজেন্ট বের করো, যে লস ট্যানজেন্ট দ্যাট ইজ আলফা মানে এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম। তাহলে এটা অলওয়েজ যেহেতু সিগমা দেওয়া আছে, সিগমা তারপরে মনে করো ওমেগা এপসাইলন এগুলো দেওয়া আছে, এটা সিগমা ডিভাইডেড বাই উইল রাইট ওমেগা এপসাইলন। ওকে, তাহলে এটা বসালে যা হবে সব গিভেন আছে, এটা বসালে দেখবে সিম্পলি 2 হয়। তো এইটা তো অনেক বড়ও না অনেক ছোটও না, এই জন্য এটা সি এর একেবারে অরিজিনালটা লাগবে, কোনো উপায় নাই। এই যেটা 1 মাইনাস জে এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। এইখানে কোনো অ্যাপ্রক্সিমেট করার জায়গা নাই, বাট সব দেওয়া আছে, এটার সুবিধা সব গিভেন আছে। এটা বের করে সব হিসাব নিকাশ করবা, এটা তোমার কাজ। সব হিসাব নিকাশ করে দেখবা যে 84.04 আর সাথের অ্যাঙ্গেল হবে 31.72 ডিগ্রি।
তাহলে ইটাচি যদি কখনো এরকম হয় যে সামথিং দ্যাট ইজ 84.04 সাথের অ্যাঙ্গেল 31.7 ডিগ্রি, তাহলে এবার উত্তরটা বলো। মানে ইটাচি ইজ নাথিং বাট ই এর ভ্যালু ডিভাইডেড বাই এইচ এর ভ্যালু। স্যার 31.72 অ্যান্সার হবে। 31.72, বাট কে লিড করে? -31.7 মাইনাস ভেরি গুড, ভেরি গুড, এইটা হবে আনসার। তার মানে ফাইনালি আনসারটা লিখবো হচ্ছে এটা। দেয়ারফর আমরা এটা এখানে লিখবো, সেটা ফাইনাল আনসারটা কিন্তু বুঝে লিখতে হবে, একটু খেয়াল করো। সরি, ফাইনাল আনসারটা বুঝে লেখো। ওকে, এই যে এখান থেকে তাহলে এখানে বলছে ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ডকে কি করে লিড করে, তাহলে আমরা লিখবো যে ম্যাগনেটিক ফিল্ড দ্যাট ইজ এইচ লিডস, মনে করে ইলেকট্রিক ফিল্ড ই বাই কত -31.72। আসলে ল্যাগ করে, আসলে ল্যাগ করে, বুঝতে পারছো? কিন্তু মানে অ্যাকচুয়াল ফর্মুলা বলে যদি তোমাকে বলতো লিড অর ল্যাগ, তাহলে তুমি ল্যাগে লিখতে আসলে, অথবা বলতে যে ইলেকট্রিক ফিল্ড লিড করে বাই 31.72 ডিগ্রি। কনসেপ্টটা জরুরি। সো তুমি যদি ঠিক মতো বোঝো তাহলে খুব সহজেই এই ধরনের অঙ্ক করতে পারবা। এন্ড কোশ্চেন। ওকে, তাহলে এখন যে আমরা যে এগুলো করলাম, আশা করি লসি হলে কেমন হবে এটা কিন্তু শুরুতেই কোন ফর্মুলা ইউজ করবা ওইটা বের করাটা ইম্পর্টেন্ট, এবং ফর্মুলা কোনটা ইউজ করবা দ্যাট ডিপেন্ডস অন হোয়াট লস ট্যানজেন্ট। এর জন্য মানে লসি মিডিয়াম দেখলেই লস ট্যানজেন্ট সবার আগে হিসাব করে নিতে হবে। ওকে, আচ্ছা আমরা এখন দেখি যে একটু পাওয়ার ডেনসিটির কিছু অঙ্ক করতে পারি কিনা। ওকে, এটা হলো আপনার একটা কোশ্চেন। তো বলছি যে দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ প্লেন ওয়েভ প্রপাগেটিং ইন এয়ার ইজ গিভেন বাই দিস। এবার কিন্তু উল্টাটা দেওয়া আছে, ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, তুমি বলছে অ্যাভারেজ পাওয়ার ডেনসিটি বের করো। তাহলে আমরা তো জানি যে ইয়ার এইচ জানলেই হয় আমাদের। ওকে, তাহলে যেহেতু এবার ই দেওয়া নাই, আছে দেওয়া হচ্ছে এইচ দেওয়া আছে, ফর দিস রিজন এইচ থেকে ই বের করে নেব আগে। এটা এয়ার বলছে, তোমার তো সোজা, তাহলে ই হবে মাইনাস ইটা নট, তাহলে না এটা নট, আর এখানে কি হবে, এটা প্রপাগেশনের দিক হচ্ছে ওয়াই দিকে, সো ওয়াই ক্যাপ, তার সাথে পুরো এইচ বসাই দেব, তাহলে এক্স ক্যাপ 50 সাইন, এখানে কত আছে 2 পাই ইন্টু 10⁻70 মাইনাস কে ওয়াই, তো এটা 120 পাই। ওকে, এই যে এটা নট, তাহলে 120 পাই মানে 377 গুণ 50। ওকে, তাহলে এটা ওভাবে রেখেও দিতে পারো, সমস্যা নাই। যেমন এখানে একটা মাইনাস আছে, আবার ওয়াই ক্যাপ ক্রস এক্স ক্যাপ আছে, সো সরাসরি হয়ে যাবে জেড ক্যাপ। ওকে, তাহলে এটা হলো ই এর ভ্যালুতে কিন্তু জেড ক্যাপ, বি কেয়ারফুল। তাহলে জেড ক্যাপ আর এখানে 50 এটা নট, পরে একসাথে বসাই দেবো যদি লাগে আর কি, না বসালেও অসুবিধা না, ওটা রেখে দিলেও হয়। এই যে সাইন, এটা কি হবে 2 পাই ইন্টু 10⁻70 মাইনাস কে ওয়াই। ওকে, এখন ই দেখে কিন্তু আমরা রেজাল্টটা বের করি, মনে আছে তো? ই দেখে রেজাল্টটা বের করি। এই যে এইটুকুর মান কি বলো দেখি, এটা হচ্ছে ই এক্স নট, এটা ফরওয়ার্ড, সো প্লাস দিতেও পারো, না দিলেও অত অসুবিধা নেই। তাহলে ই দেখে কিন্তু আমি রেজাল্টটা বলবো, দ্যাট ইজ এস এভারেজ ইজ ইকুয়াল টু, ভেরি ফর্মুলা আছে আমাদের একটা, সেটা হচ্ছে যে এখানে যেটা হবে সেটা হচ্ছে প্রপাগেশনের ডিরেকশন দিয়ে তার মানে ডিরেকশন শুরু, দ্যাট ইজ ওয়াই ক্যাপ হবে, আর এখানে তো ফর্মুলা হচ্ছে ই এক্স নট প্লাস ই স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এখানে এটা নট, এটা ডিরাইভড ফর্মুলা, সো আমি এটা মানে ই করবো না, মানে আবার টাইপ করবো না, ঠিক আছে? যা আছে ওইটা বসে দেবো। তো যে ই এক্স নটে যে আমি যেটা আন্ডারলাইন করে দিয়েছি, ঠিক আছে? সো এটা হবে ওয়াই ক্যাপ, এটা ডাইরেক্ট ডিরাইভ করা আছে বলে আমি ডাইরেক্ট ফর্মুলা হিসাবে ইউজ করলাম। তাহলে এটা হলো 50 মিউ, সরি এটা নট, 50 এটা নট। ওকে, ইটা নট হচ্ছে তোমার 120 পাই অথবা 377, 50 ইটা নট তার হোল স্কয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 ইটা নট। এখানে অবশ্যই একটা সুবিধা আছে না, যে একটা কাটা যাচ্ছে আর কি, যাক ভ্যালু এখন বসাই দিলে হবে। ওকে, এখন ভ্যালু বসাই দিবা, মানে ইটা নট একটা স্কয়ার একটা সিঙ্গেল, সো একটা কাটা যাবে আর কি। আই থিঙ্ক খুব সহজেই
আমরা এখন করে ফেলতে পারবো। আচ্ছা, এনি কোশ্চেন? আচ্ছা, তাহলে এটা করবা, করলে যা হবে সেটা হচ্ছে ওয়াই ক্যাপ দিয়ে, আর এখানে 0.08 এত ওয়াট পার মিটার স্কোয়ার, এরকম একটা ভ্যালু হবে। ওকে, বলো কোথায় সমস্যা? আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি আমরা। আচ্ছা, এটা পার্থক্য হলো যে এটা তোমার দুইটা মানে পোর্শন আছে, এটাই পার্থক্য, আর তো কোনো পার্থক্য নাই। তা দুইটা পোর্শন থাকলে এটা সুপারপজিশনের মতো অনেকটা। কারণ শুধু প্রথমটার জন্য এটা তো ই দেওয়া আছে, তাহলে ই এর প্রথমটার জন্য একবার বের করবো, দ্বিতীয়টার জন্য একবার বের করে নিয়ে যোগ করে দেবো, অর্থাৎ লিখলেই তো বুঝবা, একদম সোজা এটা। যেমন এস অ্যাভারেজ যদি বের করতে হয়, আমি কিন্তু এটা দেখাইছি থিওরি করার সময়। প্রথমে মানে এটা প্রপাগেশনের ডিরেকশন নাও, প্রপাগেশন কিন্তু দুইটা একই হইতে হবে, নইলে তো এই কিন্তু কাজ করবে না। কারণ মানে দুইটা পার্ট আছে, কিন্তু একটা ডিরেকশন একদিকে আর একটা ডিরেকশন একদিকে, সেটা কিন্তু হবে না। যেমন এখানে প্লাস কে এক্স আছে, এখানেও প্লাস কে এক্স আছে। So we'll start by writing minus x cap. এটা বুঝতে পারছো? নর্মালি কি লিখতাম, প্রথমে ডিরেকশন দিতাম, সেটা জেড ক্যাপ এক্স ক্যাপ ওয়াই ক্যাপ দেখা হলো মনে করো আগে। তারপর এখানে কি লিখতাম বলতো, মনে আছে কিনা? ই এক্স স্কোয়ার বাই কত ছিল 2, এটা এরকম ছিল না ফর্মুলাটা? তো এই ফর্মুলাটা দুই অংশের জন্য দুইবার লিখতে হবে, এই পার্থক্য। এবং এটারও প্রুফ দেখেছি। তার মানে এখানে 2 এটা লিখবো, আর এখানে প্রথম অংশের জন্য হচ্ছে তোমার এখানে যে ই এক্স নট স্কোয়ার, দ্যাট ইজ এটা হবে 3 স্কোয়ার, আর এখানে আরেকটা 2 আছে, সো এটা হবে 2 স্কোয়ার। মানে অ্যাকচুয়াল ফর্মুলাটা যেহেতু দুইটা পার্ট আছে, দুইবার লিখলাম। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলো যে তুমি ইটাটা চিনো কিনা, এটাটা চিনো কিনা, তাহলে এটা বের করে নেবা। ঠিক আছে, এটা এখানে তো এটা নট নাই, আর বলে নাই, এটা এক্সট্রা বের করে নিতে হবে, যে এটা ইজ ইকুয়াল টু, এটা হবে ইটা নট ডিভাইডেড বাই এন স্কয়ার রুট অফ এপসিলন আর। ওইটা গিভেন আছে 9, সো ইজি। তার মানে এটা হয়ে যাবে যে এখানে 120 পাই বা 377 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ ওইটা, দ্যাট ইজ স্কয়ার রুট অফ 9 মানে 3, তার মানে এটা 40 পাই। সব ডাটা জানা এখন, দেখো ধরতে পারছো কিনা। তার মানে যদি একাধিক পার্ট থাকে, যেমন এখানে দুইটার বেশি পার্ট অবশ্য থাকবে না, যেমন এখানে দুইটা পার্ট আছে, দুইটা পার্টের না, প্রথম পার্টের জন্য একবার লিখবো, দ্বিতীয় পার্টের জন্য একবার লিখবো, এবং দুইটারই কিন্তু প্রপাগেশন একই দিকে, ইট মাস্ট বি। একটা ফিল্ডের যদি মানে শুধু ইলেকট্রিক ফিল্ডের দুইটা পার্ট আছে, অবশ্যই তাদের দুইটারই প্রপাগেশন একই দিকে হবে। প্রথমটা প্লাস কে জেড কে এক্স, দ্বিতীয়টা প্লাস কে এক্স, তাহলে এটা ডিরেকশন হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে, মাইনাস এক্স অ্যাক্সিসের দিকে, যেহেতু প্লাস কে এক্স আছে। এই জন্য মানে অ্যাভারেজ যেটা, ঠিক আছে, যে অ্যাভারেজ পাওয়ার ডেনসিটি যেটা, ওটা কিন্তু অবশ্যই মাইনাস এক্স ক্যাপ দিয়ে শুরু হবে, কোনো পার্থক্য নাই। ওকে, ইজি। তোমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকলে একেবারে ইজি। লেট আস প্রসিড। সেটা অলরেডি করে ফেলছি আমরা। আচ্ছা, এটা দেখো, এটা বুঝলে একদম মানে প্রায় মুখোমুখি হয়ে যাবে এমন অঙ্ক। ঠিক আছে, মানে প্রত্যেকটারই হচ্ছে জাস্ট একটাই আর লক্ষ্য করো। বলছে একটা ইলেকট্রিক ফিল্ড ফেজর, এটা গিভেন আছে, এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ফেজর। আচ্ছা, তো এখানে বলছে যে জেড ইজ দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন অ্যান্ড জেড সমান 0 ইজ দ্য ওয়াটার সারফেস। মানে ব্যাপারটা হচ্ছে কি, ধরো এটা মনে করে একটা পুকুরের মানে তীর আর কি, তো জেড নিচের দিকে, এইটা জেড ক্যাপ ধরছি। ওকে, তাহলে এটা কি হবে, এক্স হবে, এক্স ক্যাপ হবে না? আর উভয়ের উপরে লম্ব ধরো যে এটা তাহলে ওয়াই ক্যাপ হবে। মানে ঘোড়ায় ধরা, আর কোনো পার্থক্য নাই কিন্তু। ওই যে এক্স ওয়াই জেড আমরা তো নর্মালি এভাবে লিখতাম, তো এইটা এক্স, এইটা ওয়াই, এটা জেড দিতাম। কিন্তু প্রশ্নে বলাই আছে যে একটা ডাউনওয়ার্ড ইন ওয়াটার, দ্যাট ইজ মানে একটা পানি ভেদ করে একেবারে নিচের দিকে যে মানে এটা আর কি অ্যাক্সিসটা, ওইটাকে জেড বলা হয়েছে। তার মানে এইটা জেড, এই ফিগারটা দেখো এখন, তাহলে এই ফিগারটাই ঘোড়ায় ধরছে, আর কিছু না। অর্থাৎ এক্স কে হরাইজন্টাল বানিয়েছি, জেড হচ্ছে নিচের দিকে। অবশ্য না আঁকলেও তুমি বুঝতে পারবা যে এটা কোনো সমস্যা নাই আসলে। ওকে, আচ্ছা, প্রথম কথা হলো খেয়াল করো যে হোয়াট ইজ আলফা হেয়ার। এই ফিগার এই যে এক্সপ্রেশন থেকে বলো, আলফা হচ্ছে 0.2 এবং বিটাও 0.2।
এটা মানে এই যে ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড ওখান থেকে আলফা, আর ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা, যে যার সাথে যে আছে ওটা বিটা, তো দে আর ইকুয়াল। মিডিয়াম কেমন বলো? গুড কন্ডাক্টর। গুড কন্ডাক্টর। আচ্ছা, গুড কন্ডাক্টর। আমি ফর্মুলাগুলো খুব বুঝাই নিচ্ছি পরের পেজে যাতে আমি সরাসরি লিখে দিতে পারি। তাহলে গুড কন্ডাক্টর তো লসি, তাহলে এই যে আমি এক্সপ্রেশন বের করব এভারেজ পাওয়ার ডেনসিটির, এটা লসিটটা লাগবে। তার মানে যে গত ক্লাসে আমরা একেবারে শেষে যেটা ডেরাইভ করছিলাম, অর্থাৎ ওই যে লসির জন্য যেটা, ঠিক আছে, তার মানে এস এভারেজ ইজ ইকুয়াল টু, সো উইল রাইট দিস এস এভারেজ ইজ ইকুয়াল টু, লসির জন্য ফর্মুলা হলো ডিরেকশন যদি জেড ক্যাপ দিয়ে হয় লিখলাম জেড ক্যাপ, আর এখানে হচ্ছে যে ই নট বা ওই যে হ্যাঁ ঠিক আছে ই নট স্কোয়ার, আর ডিভাইডেড বাই সেটা হচ্ছে টোয়াইস ইটা সি এর ম্যাগনিটিউড, আর হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস আলফা জেড, তাই তো? আর এখানে কি ছিল কজ অফ থিটা ইটা। এটা কিন্তু লসের জন্য ফর্মুলা। ওকে, অঙ্কটা আবার দেখো ভালো করে। বলছে অবটেইন অ্যান এক্সপ্রেশন ফর দ্য এভারেজ পাওয়ার ডেনসিটি, তাহলে যেহেতু গুড কন্ডাক্টর একটা লসি, সুতরাং লসিটটা ব্যবহার করতে হবে, রাইট? তাহলে এখন এটা সি কি করবো? আমার তো লাগবে কি কি দেখছো, এটা সি লাগবে, এটা সির অ্যাঙ্গেল লাগবে, আর ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস আলফা জেড লাগবে। তুমি যদি জানো যে এটা গুড কন্ডাক্টর, তাহলে এটা সির এই ফর্মুলাটা ইউজ করা সবসময় বেটার। দ্যাট ইজ, এটা সবসময় গুড কন্ডাক্টর জানলেই তুমি সবসময় এটা ইউজ করবা, অন্য কোনোটা ইউজ করবা না, তাহলে সহজ হবে। যেটা আলফা ডিভাইডেড বাই এখানে সিগমা। গুড কন্ডাক্টর তুমি জানো, সুতরাং আবার মানে ওই কোনটা লাগবে এটা কিন্তু তুমি চট করে গুড কন্ডাক্টরের কলামটাই তুমি ব্যবহার করবা। ওকে, তাহলে এখানে কিন্তু সব জানা তোমার, এই যে 1 প্লাস জে, হোয়াট ইজ আলফা অ্যান্ড হোয়াট ইজ সিগমা। তাহলে আলফা প্রশ্ন দেখো, আলফা হচ্ছে 0.2, আর সিগমা কোথাও দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে, এই যে সিগমা ইজ ইকুয়াল টু 4। ওকে 4, তাহলে ওই দুটোই বসাবো। তাহলে বসালে এটা হলো 0.2 আর এটা হচ্ছে 4। তাহলে যে এটা সে তুমি এটা যদি হিসাব করো, তাহলে এটা হবে 1/√2, এই যে এখান থেকে 1/√2 আসে, দ্যাট ইজ ওটা হয়ে যাবে 0.0707 বাই 4 আছে একটা, তো 0.07, আর সাথের অ্যাঙ্গেল হবে অবশ্যই 45 ডিগ্রি। তাহলে এই ডাটা থেকে এই যে তোমার ইটা সি এর ম্যাগনিটিউড হচ্ছে 0.0707, আর ওই যে থিটা এটা হবে 45 ডিগ্রি, আর আলফা আগের পেজেই পেয়েছি 0.2। এইবার এখানে সব জানো, বসাই দিবা। দেখো ধরতে পারছো কিনা, সিম্পলি মান বসানো ছাড়া কোনো কাজ নাই, বিকজ উই নো দ্যাট দ্য ম্যাটেরিয়াল ইজ লসি আর গুড কন্ডাক্টর যেভাবেই বলো না কেন আসলে কিন্তু একই কথা। একটা ম্যাটেরিয়াল লসি বা একটা ম্যাটেরিয়াল গুড কন্ডাক্টর একই কথা। এটা হিসাব করবা, হিসাব করে সব ডাটা এই যে ডান পাশে বের করে দিয়েছি আমি। ওকে, তাহলে এটা জেড ক্যাপ তো থাকবেই, ইফ ইউ ক্যালকুলেট উইল গেট 125 আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস এটা হয়ে যাবে 0.4 জেড। একটা হয়ে গেল। আচ্ছা আরেকটা অংশ আছে, বলছি ডিটারমাইন দ্য অ্যাটেনিউশন রেট। আচ্ছা অ্যাটেনিউশন রেট কোনটা, এটা কিন্তু আমি থিওরি পড়ার সময় আমি বলেছিলাম, এটা ফর্মুলা হিসেবে মনে রাখতে হবে, এটা নাম্বার বি। অ্যাটেনিউশন রেট হচ্ছে, আচ্ছা মেন এক্সপ্রেশনটা এখানে নেই, বাট আমি যে এর পাওয়ার দেখে বোঝাতে হবে আর কি, ঠিক আছে? অ্যাটেনিউশন রেট আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি। অ্যাটেনিউশন রেট এটা থিওরি পড়ার সময় একবার বলেছিলাম, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট মনে করে যদি কেউ মনে রাখো এটা, না হলে আবার বলে দিচ্ছি, অ্যাটেনিউয়েশন রেট, ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে কি যে মাইনাস আলফা জেড। ওকে, এবং এটা আলফা হচ্ছে নেপার, সো এটার ইউনিট হচ্ছে নেপার। তবে একটা মজার জিনিস আছে, 1 নেপার এটা এনইপি ধরো, 1 নেপার ইজ ইকুয়াল টু 8.68 ডিবি, ঠিক আছে? এটা এসি সার্কিট পড়ার সময় জানার কথা আর কি। 1 নেপার ইজ ইকুয়াল টু 8.68 ডিবি, 8.68 ডিবি আর কি। তো তুমি যদি এটাকে নেপার ইউনিটে না বলে ডিবি ইউনিটে বলো, তাহলে এই একই জিনিস শুধু এই 8.68
টার্মটা দ্বিগুণ হয়ে যাবে, দ্যাট ইজ 8.68 আলফা জেড। এইবার এটার ইউনিট হচ্ছে ডিবি। সুতরাং এইখানে তুমি এখানে -8.68 ইন্টু আলফার মান কত পেয়েছিলাম 0.2, ওইটা আগের পেজে ছিল, এটা 0.2। জেড কিন্তু রয়ে যাবে, জেড সহই অ্যাটেনুয়েশন রেট, কারণ রেট কথাটা বলার অর্থ হচ্ছে সাথে জেড থাকবে। এইবার এটার ইউনিট হবে ডিবিতে, এটা গুণ করে দেবা যা আসে তাই, অর্থাৎ রেজাল্টের মধ্যে জেড রয়ে যাবে। ওকে, আচ্ছা এবার দেখি আরেকটা অংশ আছে। আরেকটা অংশ বলছে যে determine the depth at which the power density is reduced by 40 dB. আচ্ছা, do you know what is 40 dB? 40 dB মানে কি? 40 dB মানে হচ্ছে 10 to the power minus 40 by 10। এই জিনিসটা সবাই জানে তো? এত ওয়াট পার, হ্যাঁ রেশিও মানে x dB, হ্যাঁ x dB মানে হলো 10 to the power minus x by 10, না এত ওয়াট পার ওয়াট, মানে রেশিওতে গেলে এটা হবে। ওকে, তাহলে এখন তো আমি মানে এই পরিমাণ কমে যাচ্ছে, তো ওই যে আরেকটা অঙ্ক যে দেখাইছিলাম ওইটার মতোই কিন্তু, হ্যাঁ যেহেতু পাওয়ার কি মানে কোন রেটে হবে জায়গা ছিল না জায়গা নেই। আচ্ছা ওকে, আমরা এখানেই দেখাই, এটা সি। যেহেতু 40 ডিবি মান হচ্ছে, এখানে খেয়াল করো 40 ডিবি মান হচ্ছে 10 to the power minus 40 by 10 মানে 10 to the power minus 4। সো আমি কিন্তু বলতে পারি যে 10 to the power minus 4 is equal to e to the power minus alpha z তার হোল স্কয়ার। why হোল স্কয়ার? do you know why হোল স্কয়ার? আসলে তো ডিকে করা হচ্ছে e to the power minus alpha z আকারে। তখন যদি আমি বলি যে একটা ইলেকট্রিক ফিল্ড দিয়েই বলি, ধরো একটা ইলেকট্রিক ফিল্ড আছে e z, t, তো এইটা ইজ ইকুয়াল টু নরমালি ফর্মুলা কি x ক্যাপ e x নট প্লাস e to the power minus alpha z cos সামথিং, এরকম কিছু একটা। তো যখন আমি এটা ফিল্ড দিয়ে বলি তখন কিন্তু এটার ম্যাগনিটিউড হচ্ছে এটা, কিন্তু যখন আমি পাওয়ার বলবো তখন কিন্তু এটা ম্যাগনিটিউডের স্কয়ারের সাথে প্রপোর্শনাল। তাই e টু দি পাওয়ার মাইনাস জেড হোল স্কয়ার হচ্ছে পাওয়ার। যদি ফিল্ড ডিকে করে e টু দি পাওয়ার মাইনাস আলফা জেড রেটে, তাহলে পাওয়ার ডিকে করবে e টু দি পাওয়ার মাইনাস 2 আলফা জেড রেটে। এটা যে ইমিডিয়েট আগে যে অঙ্কটা ছিল ওই অঙ্কটার মতোই এইখানে পাওয়ারটা 10 টু দি পাওয়ার 4 ভাগের 1 ভাগ হয়েছে, দ্যাট ইজ 40 ডিবি ফল করছে। এখান থেকে দেখো 40 ডিবি ফল করছে এই যেটা। সুতরাং এই কথাটার অর্থ হলো 10 টু দি পাওয়ার মাইনাস মনে করো 4 হয়ে গেছে, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু এই যে রেশিওটা। তা আলফা জানো ওই 0.2, তাহলে ওখান থেকে এবার জেড বেরিয়ে যাবে, অর্থাৎ কতটুকু গেলে এই এত ডিবি পরিমাণ ফল হয়। এইটা ছিল কোশ্চেন। সো ইজিলি আমরা এত অঙ্ক করতে পারবো, একটু নিয়ে বসতে হবে আর কি। ওকে, একটু যদি কষ্ট করো তাহলে এটা ভালো কনসেপ্ট দাঁড়াবে। অনেকে হয়তো দেখা যাচ্ছে যে একটু মানে বেশি চাপ বোধ করছো, কিন্তু এটা প্রয়োজন আমাদের। ওকে, আমরা যদি শিখতে পারি তাহলে এটা দেখবা যে অনেক তুমি অন্য কারোর হেল্প ছাড়াই নিজেই পরীক্ষায় আনসার করতে পারছো আর কি। ওকে, সো আরেকটা কোশ্চেন দেখি আমরা 79। আর মানে এবার একটাই পার্থক্য, সেটা হচ্ছে এইচ দিয়ে আছে, এই যে এইচ ওয়াই নট দেওয়া আছে, এইচ জেড নট দেওয়া আছে, এভারেজ পাওয়ার ডেনসিটি বের করতে হবে। আচ্ছা, আমরা ই দিয়ে যখন বের করছিলাম তখন পাওয়ারটা এস এভারেজ কি ছিল? যখন ই দিয়েছিল তখন আমি যদি বলি যে জেড ক্যাপটা হচ্ছে এটার প্রপাগেশনের দিক, মনে আছে কি ছিল? যদি দুইটা কম্পোনেন্ট থাকে তাহলে একটা হবে ই এক্স নট প্লাস, মনে করো, তাহলে ই এক্স নট প্লাস আর একটা ছিল ই ওয়াই নট প্লাস ডিভাইডেড বাই টুয়াইস, এটা ছিল না? জি স্যার। আচ্ছা, তো কমন সেন্স, তোমার যদি বলা হয় যে তুমি এখন এই কাজটাই করবা, কিন্তু তুমি করবা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে, কারণ ম্যাগনেটিক ফিল্ডে যে এইচ ওয়াই নট এইচ এক্স জেড নট এগুলো দেওয়া আছে, তাহলে কি করা উচিত? এটা সিলেক্ট করছে, তাহলে এগুলোকে ম্যাগনেটিক ফিল্ডে নিয়ে যাও। আর ম্যাগনেটিক ফিল্ডের সাথে এটার সরাসরি রিলেশনটা কি? আমরা তো জানি এটাও এটা দিয়ে আসলে। তাহলে এটা মানে কি? ধরো প্রথমে এক্স নটটাকে নিবা, তাহলে ই এক্স নট ডিভাইডেড বাই এইচ, তাই না, এইচ এক্স নট। ওকে, তাহলে তুমি যদি মনে জাস্ট এখানে ই এক্স নট এর জায়গায় ই এক্স নট ইজ ইকুয়াল টু ইটা ইন্টু এইচ এক্স নট বসাও। একইভাবে যদি তুমি ই ওয়াই নট ইজ ইকুয়াল টু ইটা এইচ ওয়াই নট বসাও, এই যে এই ফর্মুলাটা যদি বসাই দাও,
তাহলে এখানে বসালে যেহেতু স্কোয়ার হবে এই জন্য শুধু ইটাটা উপরে চলে যাবে আর এইগুলো হয়ে যাবে এইস। তার মানে অ্যাকচুয়াল ফর্মুলা লিখলেই ধরতে পারবা একেবারে সোজা। আচ্ছা তুমি ফর্মুলাটা লিখবে হচ্ছে ধরো এটার ডিরেকশন কোন দিকে প্রশ্নে উল্লেখ আছে কিনা, ঠিক আছে। আচ্ছা এই যেহেতু এটা ওয়াই আর এটা জেড, তাহলে ডিরেকশন অবশ্যই এক্স এর দিকে হবে। সো উইল রাইট এক্স ক্যাপ আকে, লিখলাম এক্স ক্যাপ। তারপরে তুমি লিখবে হচ্ছে এইখানে ইটা নিচে ছিল, ওই ইটাটা একটা উপরে চলে যাবে, তার মানে ইটা আর এখানে হবে এইচ ওয়াই নট স্কোয়ার প্লাস এইচ জেড নট স্কোয়ার ডিভাইডেড বাই 2। বলো এই ফর্মুলাটা কে বোঝ নাই? আচ্ছা এই যে তুমি যে এখানে যে বক্স করেছি যার ডান পাশে যেটা, ওইটাতে তুমি এই দুইটা রিলেশন বসাই দাও, দেখো এটা পাও কিনা। কারণ কি, কারণ হচ্ছে ই এক্স নট মানে হলো ইটা এইচ এক্স নট, তো বসালে কি হবে ইটা স্কোয়ার এইচ এক্স নট স্কোয়ার। আবার তাহলে এখানেও তাই, এখানে ইটা স্কোয়ার একটা থাকবে, সো ইটা স্কোয়ার কমন যাবে, নিচে এটার সাথে একটা কাটা যাবে শুধু, আর একটা রয়ে যাবে। সুতরাং ফর্মুলাটাকে তুমি যদি ইলেকট্রিক ফিল্ড দিয়ে না লিখে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে লেখো তখন ফর্মুলা হবে এটা। আচ্ছা এবার সবই গিভেন আছে, যেমন এইচ ওয়াই নট গিভেন আছে 3, এইচ জেড নট গিভেন আছে 4, শুধু ইটাটা নাই। তাহলে ইটাটা আগে বের করে ফেলবা, ঠিক আছে। এটা হলো ইটা নট ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এপসাইলন নট, এপসাইলন আরও দেওয়া আছে 4। ওকে, তাহলে এখান থেকে আগে বের করবা এটা কত 120 পাই ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 4, তখন 60 পাই। ওকে, তো এই 60 পাইটা বসাবো কোথায়, এই যে এখানে বসালে এসে দেয়ারফর এস এভারেজ ইজ ইকুয়াল টু বের হয়ে যাবে। সব ডাটা বসাবে, সব ডাটা এখন জানা, তো এস এভারেজ বের হবে। তো এটা দেখবা যে এক্স ক্যাপ 2.36 এটা ওয়াট পার মিটার স্কোয়ার হবে, নিজে করবা। বাট আরেকটা জিনিস চাচ্ছে যে অ্যাভারেজ, এখানে কিন্তু সরাসরি এটা চাচ্ছে না, তারপরে তো বলছে কি ডিটারমাইন দ্য অ্যাভারেজ পাওয়ার ফলোইং থ্রু দ্য অ্যাপারচার অফ ইফ দ্য এরিয়া ইজ এত, তাহলে এটা তো ওয়াট পার মিটার স্কোয়ার আছে, তা তোমার টোটালটা যদি চাই তাহলে কত মিটার স্কোয়ার ওর দ্বিগুণ দিতে হবে, এটা পি ইজ ইকুয়াল টু, এটাও শিখেছিলাম আমি যে এস এভারেজ তার সাথে জাস্ট এরিয়া দ্বিগুণ, এখানে এরিয়া হচ্ছে ওই 20। সো ফাইনালি উইল গেট মানে এই যে এস এভারেজ কত, এটা 60 পাই, সরি এই যে এটা কিছু একটা হবে না, বের করেছি এখানে, তাহলে এটা 2.36। তো শুধু মান চাই, এই জন্য আমি আর ভেক্টর সাইন দেবো না, ঠিক আছে। তাহলে এটা হবে উই ক্যান রাইট 2.16 ইন্টু 20, সরি 2.36 ইন্টু 20। ওকে, তাহলে এত 20টা কিসে ছিল, মিটার স্কোয়ারে ছিল, ঠিক আছে। তাহলে এত ওয়াট হবে। ওকে, তাহলে এত ওয়াট হবে। আর 2.36 এটা মনে হয় 2.36 মনে হয় এটা মিলিতে ছিল, এই জন্য এটা রেজাল্টে আবার একটা 10⁻³ দ্বিগুণ হবে, এত ওয়াট। স্যার এক্স ক্যাপটা আসবে না, মানে যখন তুমি পাওয়ার বলবা তখন কিন্তু এক্স ক্যাপ দিবা না, কিন্তু পাওয়ার ডেনসিটি বললে এক্স ক্যাপ দিবা। এই কেন ধরতে পারছো, তোমার পাওয়ারের সাথে সম্পর্ক কিন্তু এটা লিখেছিলাম যে পাওয়ার ইজ ইন্টিগ্রেশন অফ, হ্যাঁ এস ডট, কিন্তু ডট ডট, তাহলে এইটা ডট আর এটা হলো ডিএ ডট, এই যে এটা ডট প্রোডাক্টে তোমার এটা থাকে না, ঠিক আছে, মানে ওই যে ওইটার অ্যারোগুলো আর থাকে না। এটা কিন্তু দেখো মানে ইন দ্য হোল সিলেবাস এই নিয়ম কিন্তু মেনে চলছি আমরা, খেয়াল করছো, ফ্লাক্স ডেনসিটি কে ভেক্টর, কিন্তু শুধু ফ্লাক্স স্কেলার, কারেন্ট ডেনসিটি ভেক্টর কিন্তু শুধু কারেন্ট স্কেলার। মনে পড়ে আমাদের এই কোর্সে কিন্তু বহুবার এগুলো অ্যাপ্লাই করছি আর কি। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে আমরা যেটা মানে এই পাওয়ার ডেনসিটির যে অঙ্কগুলো ছিল, এই যে অঙ্কগুলো দেখালাম ঠিক এই অঙ্কগুলো ভালো করে বুঝে করবো আর কি। ওকে, তো এইটা পর্যন্ত হচ্ছে আমাদের মোটামুটি। আরেকটা ছোট পার্ট আছে, সেটা হলো যে থিওরিটা শেষ হলে আমরা ওইটার অঙ্ক করবো ইনশাল্লাহ। থিওরি তো আমাদের বলেছিলাম যে আধা ঘন্টার মতো লাগবে, ওটা দেখি, তারপর ওটা খুব বেশি অঙ্ক নাই, হয়তো আমরা 3-4টা অঙ্ক করবো ওখান থেকে। তো ওইটা আগে থিওরিটা নেক্সট ক্লাসে শেষ করি,
শেষ করলে যদি ক্লাসের মধ্যেই হয়ে যায় তাহলে ওইটা ক্লাসের মধ্যেই আমরা টিউটোরিয়ালটা 4-5টা অঙ্ক করে ফেলবো আর কি ওখানে। থিওরি শেষ করে ওইটার সাথে সাথে ওই থিওরির অঙ্ক করলেই মোটামুটি আমাদের পুরো কোর্সটা হয়ে যাবে আশা করি। বলো, এনি কোশ্চেন? আচ্ছা, নেক্সট উইক কত তারিখ তার উপর ডিপেন্ড করে, মানে কত তারিখে আমাদের ডেট, কত তারিখ ছিল? 18 তারিখ। 18 তারিখ ক্লাসের মধ্যে হলে হবে, মানে আমাদের তো 19 তারিখের পরে আর ক্লাস নেওয়া যাবে না বলছে। রবিবার তো আমাদের ক্লাস, কিন্তু মানে ক্লাসের পরে সোমবার তো 18 তারিখ। হ্যাঁ, মানে 19 তারিখের মধ্যে হলে টিউটোরিয়াল হবে যথারীতি, সমস্যা নাই। ইনশাআল্লাহ স্যার সোমবারে স্যার তো সোমবার তো আমাদের ক্লাস নিতে পারবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, সোমবার নিব, সমস্যা নেই। সোমবার নিয়ে আমরা ইনশাল্লাহ এটা ক্লোজ করে ফেলবো ওই দিনেই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যাঁ হ্যাঁ, তো যতটুকু সম্ভব এটা এবার একটু ভালো লাগছে এই জন্য যে অঙ্কগুলো নিজে করাই দিতে পারছি। মানে ওই যে তোমার এইগুলা আমার ভুল টুল জিনিসগুলো আর তোমাদের ওই খুঁজে বেড়াতে হবে না। এটা যদি কারোর সাথে থাকে এটা বেস্ট আর কি। তারপরে অনেক সময় তুলতে ভুল করে, তো এই জন্য আমি নিজে একটা কপি যেটা বেস্ট মনে হয় সেটাকে আমি এডিট করব নিজে আগে, মানে ওই যে ছোটখাটো ভুল আরো করছে কিনা ওটা এডিট করে তারপর এটাকে ফাইনালাইজ করে তোমরা চাইলে আমাকে মেইল করলে আমি মেইলে রিটার্ন করে দেবো এটা। এবং বলেছি যে যেটা বেস্ট হবে ওটা রিওয়ার্ডও আছে, খুব ছোটখাটো এমনই না, ওটা ইউনিভার্সিটি খুললে। ওকে, সো ওইটা আমি হয়তো সেক্ষেত্রে মূল কপিটা একদিনের জন্য চাইতে পারি, আবার দিয়ে দেবো, ওটা রাখবো না আমি। ঠিক আছে, মূল কপিটা একদিনের জন্য চাওয়া হইতে পারে, অর্থাৎ যারটা মানে সিলেক্টেড হবে, মানে এই হিসাবে, ঠিক আছে, বেস্ট খাতা হিসাবে যেটা সিলেক্টেড হবে ওটা হয়তো আমি মেইল করবো যে একদিনের জন্য, ওটা ক্যাম্পাস করলে ওটা পরের দিন আবার নিয়ে দিতে পারবো, সমস্যা নেই। তো আমি একটু এডিট করবো কোথাও ভুল টুটি আছে কিনা, তারপর এডিট করে ওটা ফেরত দিয়ে দেবো। ওকে, আচ্ছা, তাহলে আর কোনো কোশ্চেন, প্রবলেম বা কিছু থাকলে বলো। স্যার মিডিয়া কোশ্চেনটা, মিডিয়া খাতাটা তো স্যার মেইল করেছিলাম সময়ের মধ্যে স্যার, তাহলে ওটা স্যার ইলেমে সাবমিট আজকে? জি স্যার। না, আজকে দেখি আজকে কি অবস্থা আমাদের, সময়ের মধ্যে করছো কারা? এই জিনিসগুলো আসলে এই যে ক্লাসের পরে আবার একটু কিছু সময় বসা খুব লাগে, বোরিং লাগে আর কি। ক্লাস শেষ হয়ে গেলে